I would like to invite Rashidul Hassan Yasin, ACCA, Deputy Director at Head Start Professional Accountancy Services, to share a few words with us. Hello, Assalamu alaikum. Very good afternoon. Am I audible? Can anybody confirm, please? Yes, sir, you are. Okay. So first of all, congratulations to each and every one of you who have qualified the first round of Acfinity 2023, a business case competition, basically accounting and investment-based competition. Actually, you are the eligible people who have actually proven your skills and everything in the first round, and that's why you have qualified to the second round. And we hope that second round is going to be even more exciting and more full of thrill. So myself is Adiba has said, myself Yasin. I'm an ACCA member since 2018. I am associated with a company called Head Start Professional Accountancy Services. So Head Start আসলে কি? Head Start হচ্ছে আমি যদি সহজ ভাষায় বলি, আমরা ACCA পড়ানোর ব্যাপারে বা ACCA পড়তে আমরা স্টুডেন্টসদেরকে হেল্প করি। So we are the only learning provider বাংলাদেশে যারা ডেডিকেটেডলি ACCA focused. আমাদের অন্য কোনো উইংস নাই, and we do it passionately, we do it with focus, and that's why you can say we are the premium institution in this field. So প্রথমে বলি যে আপনাদের যে পার্টিসিপেশন গুলো, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট বা খুবই দরকার। কেন দরকার? বিকজ এই ধরনের পার্টিসিপেশন আপনি যখন জয়েন করেন তখন যেটা হয়, আপনার পড়ালেখা বা থিওরিটিক্যাল টেক্সট বুকের বাইরে গিয়ে আপনাকে কিছু কাজ করতে হয়। সো তখন যেটা হয়, আপনার ভিতরে ওই ইনসাইট গুলো গ্রো করে। ভিতরে আপনি ধরেন একটা প্র্যাকটিক্যাল সিনারিওতে গিয়ে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করবেন, হাউ টু থিঙ্ক অ্যাবাউট ইট, ওই জিনিসগুলো আসলে আপনার ভেতরে গ্রো করে। সো দিস ইজ ইন অ্যাডিশন টু দি স্কিলস ইন ইয়োর রেগুলার এডুকেশন বা রেগুলার স্টাডি, যেটা কিনা প্রয়োজন। এবং আপনি তখন আপনার ইউনিভার্সিটি লাইফ শেষ করে ধরেন আপনি একটু জব খুঁজতে যাবেন, একটা ইন্টারভিউ বোর্ডে যাবেন, ইন্টারভিউ বোর্ডটা ফেস করবেন। তো সো সেই ইন্টারভিউ বোর্ডটা ফেস করতে গেলে এখন যেমন আপনি বিভিন্ন জাজেসদের সামনে গিয়ে আপনার আপনার প্রপোজালকে পিচ করবেন, আপনি আপনি ডিফেন্ড করবেন তাদের আর্গুমেন্টকে, বা আপনার আর্গুমেন্টকে এস্টাবলিশ করবেন। সো ওই সেম ভাবেও কিন্তু আপনাকে ধরেন আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়ে আপনি যখন ইন্টারভিউয়ারদেরকে ফেস করবেন, ইন্টারভিউ বোর্ড ফেস করবেন, আপনাকে এভাবে ফেস করতে হবে। সো দিস ইজ কাইন্ড অফ ট্রেনিং সেশন বলতে পারেন সেই জন্য। অথবা আমরা চাকরি নাও করতে পারি, আমরা এন্টারপ্রেনার হতে পারি। আমাদেরকে আমাদের আইডিয়াগুলো পিচ করতে হবে, আমাদেরকে দেখা যাবে যে আমাদের ফান্ড রেজ করতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এভাবে পিচিং করে আসতে হবে। সো এই স্কিলস গুলো, কমিউনিকেশন স্কিলস, এগুলা কিন্তু এই বিজনেস কেস কম্পিটিশন গুলোর ভেতর থেকে গ্রো করে। সো নট অনলি অ্যাফিনিটি, আই হোপ সবাই এগুলো আরো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যেগুলো ইন্টার ইউনিভার্সিটি আছে অথবা আপনাদের ইন্ট্রা ইউনিভার্সিটিতেও যেগুলো অর্গানাইজ হচ্ছে, আপনারা এগুলোতে বেশি বেশি করে পার্টিসিপেট করবেন। একটু ছোট করে আমি ACCA টাকে এই সুযোগে প্রমোট করব। সো হোয়াট ইজ ACCA? হয়তো অনেকে জেনে থাকবেন বা অনেকে শুনেছেন। এটা হচ্ছে একটা accountancy professional qualification. So this is basically there's a charter in London, UK. There are more than 100 years ACCA established হয়েছে। এটা ওয়ার্ল্ডের 186 কান্ট্রিজ এর বেশি কান্ট্রিতে ACCA এটা আছে। সো ইটস ওয়েল রেকগনাইজড। সো আপনার রেগুলার ব্যাচেলর বা গ্রাজুয়েশনের পাশাপাশি আপনি যদি একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনার হয়ে যায় বা আপনি আস্তে আস্তে পড়া শুরু করে দেন, তাহলে যেটা হয়, বাই দ্য টাইম ইউর আউট অফ ইউর ইউনিভার্সিটি, আপনি আপনার আপনার পোর্টফোলিও অফ কোয়ালিফিকেশন এন্ড সার্টিফিকেশনে আরো একটা কিছু অ্যাড হয় ইন এডিশন টু ইউর গ্রাজুয়েশন। সেটা এমপ্লয়ারদের কাছে আপনাকে স্ট্যান্ড আউট হতে সাহায্য করবে। প্লাস ACCA এর যে কারিকুলাম, এখানে ওয়াইড রেঞ্জ অফ টপিকস পড়ানো হয়, স্টার্টিং ফ্রম অডিট, ট্যাক্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং,
আপনার স্ট্র্যাটেজিক থিঙ্কিং, স্ট্র্যাটেজিক অ্যানালিসিস। সো বিভিন্ন সাবজেক্ট পড়ানোর ফলে এখান থেকে একটা ওয়েল রাউন্ডেড ভিউ আপনি ফাইন্যান্সের বা অ্যাকাউন্টিং এর পান। সো এবং এবং এইচএসসিএ, দ্য থিং ইজ, আমরা পড়াশোনা কেন করি? পড়াশোনা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে স্মার্টলি চিন্তা করতে পারি। সো ইফ ইউ ক্যান স্টাডি স্মার্ট, ইউ ক্যান থিঙ্ক স্মার্ট, রাইট? সো এসিসিএ এমন একটা কোয়ালিফিকেশন, অ্যান্ড অ্যাডভান্সড কোয়ালিফিকেশন, যেটা আপনাকে স্মার্টলি থিঙ্ক করতে সাহায্য করে। সো সো এই ধরনের কোয়ালিফিকেশন যদি আপনারা রাখেন, তাহলে এটা ইন ফিউচার আপনাদেরকে হেল্প করবে, অ্যান্ড হেড স্টার্ট ইজ দেয়ার টু হেল্প ইউ। সো ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কোয়েশ্চেন্স অর কোয়েরিজ regarding ACCA, you can always feel free to contact with me. I think Rohan and Adiba can help you to get my contact. সো এই হচ্ছে একটা অংশ বললাম। এখন হচ্ছে আমাদের আজকের ওয়ার্কশপে যিনি থাকছেন, আমাদেরকে ফ্যাসিলিটেট করছেন, আমাদেরকে তার ইনসাইট গুলো দিয়ে বেসিক্যালি ম্যাক্রো ইকোনমি বাংলাদেশের ল্যান্ডস্কেপে আসলে কেমন, সেই জিনিসটা বোঝাতে উনি সাহায্য করবেন। ম্যাক্রো ইকোনমি বিষয়টা আমি আনলাম কেন? বিষয়টা আমি এই জন্য এনেছি যে ধরেন একটা অ্যাকাউন্টিং বা ইনভেস্টমেন্ট বেসড কম্পিটিশনে শুরুতে আপনারা একটা কোম্পানি পেয়েছিলেন, কোম্পানির নাম হচ্ছে বাটা শু। সো কোম্পানিটা তার রিসেন্ট পাস্ট হিস্ট্রিতে কি স্ট্রাগল করেছে সেই জিনিসটা আপনারা ফাইন্ড আউট করেছেন। এখন আপনারা দেখবেন দেশের, আমাদের বাংলাদেশের বর্তমান ল্যান্ড ম্যাক্রো ইকোনমিক সিনারিওটা কেমন, এখানে কি কি চ্যালেঞ্জেস আছে, কি কি চ্যালেঞ্জেস কিভাবে কেন হয়েছে, এবং কিভাবে এই চ্যালেঞ্জেস থেকে উত্তরণ করা সম্ভব। সো এই জিনিসটা জানলে অন দ্য নেক্সট ফেজ you will be able to kind of think how to set up your own business or how to get the investment for your own business. So এই ম্যাক্রো ইকোনমির আন্ডারস্ট্যান্ডিংটা যাতে আপনাদের ভেতরে আসে অথবা আপনারা এই লার্নিংটা গ্রো করে, সেজন্যই আমি এই থিমটা নিয়ে এসেছি। সো আমাদের গেস্ট এমডি সাকিব চৌধুরী, সিএফএ ভাইয়া, সাকিব ভাই আপনাদেরকে ব্রিফ করবেন। সো থ্যাংক ইউ, এন্ড দ্যাটস অল ফ্রম মি। আই এম গিভিং দ্য ফ্লোর টু আদিবা। থ্যাংক ইউ। Thank you for your valuable words, sir. Today, we are graced by the presence of our facilitator for the workshop, Mohammad Saqib Chaudhary, CFA, Deputy Head of Research at UCB Stock Brokerage Limited. Thank you, sir, for facilitating today's workshop. Hopefully, the teams joining with us today will gain valuable insights and have a wonderful time as they gear up for round 2. With that being said, I would like to invite Mohammad Saqib Chaudhary, CFA, to begin the workshop. Thank you, Adiba, for the nice introduction. And first of all, and also thank you, Yasin Bhai, for inviting me. Yasin Bhai is a very, what can I say, very dear elder brother to me. I really respect him and admire him a lot. So when he called me, I was like, yeah, why not? It's a great opportunity to connect with the young, I would say the future leaders, I would say, and also the young crowd of our country, those who are going to run the country in the next 5 years, I hope. So that's, and also it's going to be an interactive session, because for me, I would try to learn from you as well. What's your view about the country, and what do you think is going on in the country? So before I start, now Yasin Bhai already said, macro, am I properly audible, or is there any problem with my audio? Okay, someone just texted that he's having problem listening to my sound. Am I properly audible? From my end, Yes, it is sir, we audible can actually. hear you. Okay, Yes, perfect. sir. Perfect. Good to know that. So now what I was trying to say is that just Yasin Bhai mentioned that why macro is important for accounting professionals or financial officers, right? You guys are going to be CFOs, CEOs. Why macro is important? I have shared an article with Adiba. Adiba, if possible, you can share it with the participants via chat, if possible. I have shared this. Yes, sir. Yes, sir. In the WhatsApp. So basically, this one is written by Mamoon Rashid. You might have heard about him. He's a very well-known banker, one of the best bankers we had, and also he's now doing an investment banking job. He has
he's heading PwC Bangladesh. So he's saying that এখনকার যারা CFO কনসেপ্টটা হয়ে যাবে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার থেকে এটা হয়ে যাবে চিফ ফিউচার অফিসার। সো CFO রোলটা শুধু এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আবদ্ধ থাকবে না, কনফাইন্ড টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে না, ইট উইল বি ব্রডেন, লাইক এই রোলটা আরো ব্রডেনিং হবে। সো উনি এইখানে লাস্ট যে প্যারাটা ওখানে বলছে যে CFO রোলটা হয়ে যাবে এরকম যে তাদেরকে বিগার পিকচার দেখতে হবে, শুধু প্রফিট অ্যান্ড লস, শুধু ব্যালেন্স শিটের ইনকাম, ব্যালেন্স শিটের লাইবিলিটি অ্যাসেট বা নেট অ্যাসেট ভ্যালু, এর বাইরে যে এটা বিগার পিকচারটা দেখতে হবে এবং স্ট্র্যাটেজিক পার্টে তাকে প্রচুর কন্ট্রিবিউট করা লাগবে। ইফ দ্যাট CFO রিয়েলি ওয়ান্টস টু বি আ ফিউচার লিডার, উনি বলছে CFO কে হতে হবে চিফ ফিউচার অফিসার। সো ওই বিগার পিকচারের যেটাকে আমরা বিগার পিকচার বলি, বিগার পিকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ম্যাক্রো ইকোনমি। বিকজ ম্যাক্রো ছাড়া মানে আমরা বলি না বিজনেস তো অনেকগুলা এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়, ঠিক না? আমরা তো এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, অনেকগুলো বাহ্যিক ফ্যাক্টর এক্সটার্নাল এনভায়রনমেন্ট দ্বারা ইম্প্যাক্টেড হয়। এর মধ্যে নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে ম্যাক্রো ইকোনমি। হ্যাঁ, সো ওই ম্যাক্রো ইকোনমি যদি তুমি না বুঝো তাহলে কিন্তু আপনারা এই বিগার পিকচারটা বুঝতে পারবেন। সেই জন্য ইয়াসিন ভাই এইভাবে ডিজাইন করেছে আপনাদের কম্পিটিশনটা, যেখানে সেকেন্ড রাউন্ডে ম্যাক্রো ইকোনমিকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যে ম্যাক্রো ইকোনমি নিয়ে আমরা কথা বলছি। সো এই জন্য এই সেগমেন্টটা দরকার এবং এই সেশনটা বা এই লেভেল 2টাকে বা কি বলে সেকেন্ড লেভেলটাকে আপনারা সিরিয়াসলি নেবেন। ম্যাক্রো ইকোনমি বোঝাটা খুব ইম্পর্টেন্ট ফর আ CFO or for a future leader. So to have a broader picture, and if you don't have a broader picture, you'll be confined to ছোট জায়গাতেই আবদ্ধ থাকতে হবে আপনার নিজেকে। সো অলওয়েজ হ্যাভ আ ব্রডার পিকচার, দেন আপনি বুঝতে পারবেন যে আপনার কাজের ইম্প্যাক্টটা কোথায় যেয়ে পড়তেছে, বা আপনি স্ট্র্যাটেজি সেট করতে আপনার জন্য ইজি হবে, উইল ইভেন্চুয়ালি বিকাম আ লিডার। যাই হোক, আর্টিকেলটা পড়ে নিন আপনাদের পছন্দের, ছোট একটা আর্টিকেল পড়ে নিতে পারেন। সো এখন কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনার কেস কি অলরেডি শেয়ার করা হয়েছে? আদিবা, কেসটা কি অলরেডি শেয়ার করা হয়েছে? নো স্যার। আচ্ছা, কেসটা যেহেতু শেয়ার নো করা স্যার, হয়নি এখনো দেওয়া হয়নি। তাহলে আমি কেসের রেফারেন্স দিব না। সো আই উইল টক ইন একদম জেনারেল পার্সপেক্টিভ, কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। বাট আমি কিন্তু বলতেছিলাম ইট উইল বি আই ওয়ান্ট টু মেক ইট আ ইন্টারঅ্যাক্টিভ সেশন। হ্যাঁ, আমি শুধু বলে যাবো, আপনারা শুনবেন না, এটা হবে না। আর বেটার হয় যদি আপনারা ভিডিও অন করতে পারেন, তাহলে ভিডিও অন করলে যেটা হয় ইট বিকামস মোর বোঝা যাচ্ছে যে আপনারা শুনতেছেন। আদারওয়াইজ ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন অথবা পার্কে বসে আছেন অথবা আপনি শুয়ে আছেন, বাট আমি কথা বলতেছি, ডাজন্ট মেক সেন্স, রাইট? So if possible, if not, no worries. At least when you're talking, try to, if possible, it's not required. So, but it looks better. So এখন কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি কি, মানে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে নাকি? কি মনে হয় আপনাদের? এটা আমরা অনেক ফেসবুকে লেখালেখি মানুষজন করে, মাঝখানে ট্রেন্ডও হইলো যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, ফেসবুকে ইট ওয়াজ ট্রেন্ডিং। সো আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে? এনিওয়ান, বা হয়ে গেছে অলরেডি? Anyone? Sir, with the current inflation and stuff, it's certainly going on its path, I think. ওকে, মানে শ্রীলঙ্কার পথেই যাচ্ছে। আচ্ছা, কেউ একজন হাঁটতেছে, হাঁটার ছবি দিয়ে দিচ্ছে, খুব ভালো, হাঁটার ভিডিও দেখলাম আমরা, দ্যাটস গুড টু সি। আচ্ছা, এরপর আর কেউ মানে একজন বললো যে শ্রীলঙ্কার পথেই যাচ্ছে। আচ্ছা, সেম পথে that we can stay away from it. Okay. Got it. Anyone else? Any contrarian view? Any opposite view? Counter argument? Well, I think we are taking some lessons from what has happened to Sri Lanka. So we will have a few precautions, and Bangladesh in itself, as long as the basic requirements of the people are concerned, it's self-reliant given the agricultural sector of Bangladesh and all. So I don't think it's going to go in that path. Interesting. Why do you think so? মানে why do you think যে বাংলাদেশ ওইদিকে যাচ্ছে না? মানে একটা তুমি বলে প্রিকশনারি মেজার্স, কি মেজার্স নিচ্ছে, বা কি তুমি বলে যে কিছু স্ট্রেংথ আছে, কি স্ট্রেংথ আছে, কি মনে হয় তোমার কাছে? স্ট্রেংথ ইন আ সেন্স দ্যাট আমাদের এগ্রিকালচার সেক্টর যেটা হচ্ছে, মানে আমাদের যে খাবার, মানে বেসিক খাবার দাবারের যে চাহিদাগুলো, সেগুলো কিন্তু আমাদের দেশ থেকেই আমরা প্রডিউস করে আমরা হচ্ছে
দেশেই বিতরণ করছি, at some places এক্সপোর্টও করা হচ্ছে। সো ওই জায়গা থেকে বেসিক নিডস এর কোনো অভাব ইনশাল্লাহ হবে না আমাদের, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। এন্ড যেহেতু আহ, মানে we have seen what has happened to Sri Lanka, I think there are experts obviously in the government or the officials who will take some precautions so that এরকম একটা পজিশনে আমাদেরকে না যেতে হয়। Got it, got it, got it. যাই হোক, আর কেউ কিছু অ্যাড করতে চান about Bangladesh becoming Sri Lanka or not? Anyone? একদম frank discussion, বুঝছেন? I don't want to make it boring. I don't want to make it like a classroom. I hate classrooms. So just let's keep talking like we are just friends and talking like let's have frank discussion. Anyone who can say যে Bangladesh, Sri Lanka, any opinion about this? So interesting point add হইছে last part যে ওর নাম কি, আপনার নাম কি মাশরুর? না, আমার নাম তাহমুদ। তাহমুদ, রাইট। সো আপনি একটা ভালো পয়েন্ট অ্যাড করছেন, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ফুড প্রোডাকশনে মোটামুটি আমরা সেলফ রিলায়েন্ট। দ্যাটস ট্রু, দ্যাট ইজ অলসো ট্রু। মানে এখানে কিন্তু আমাদের সবার বুঝতে হবে, যে কোনো আমরা যেহেতু যেটা বললাম যে আমরা ব্রডার পিকচারটা বুঝতে চাই। সো আমাদের যদি আমরা অর্থনীতির যদি এখন সমস্যাগুলো বলি, নাম্বার ওয়ান প্রবলেমটা কি আমাদের ইকোনমির এই মুহূর্তে? হোয়াটস দ্য নাম্বার ওয়ান প্রবলেম? কি মনে হয় আপনার? Purchase power is very low for most of us. তার মানে কি ইনফ্লেশনটা বেড়ে গেছে, মানে প্রোডাক্ট প্রাইসেস বেড়ে গেছে, রাইট? Yes, sir. ইনফ্লেশন বেসিক্যালি। পারচেজ পাওয়ার লো মানে কি প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, মানে ইনকাম বাড়ে নাই, পণ্যের দাম বেড়ে গেছে, মানে এটাকে আমরা ইনফ্লেশন বলি এক কথায়, রাইট? Yes, sir. ইনফ্লেশন দ্যাট ইজ ট্রু। নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে ইনফ্লেশন। এখন ইনফ্লেশন আসলে সবসময় আমাদের দেশে কম ছিল, কন্ট্রোল ছিল, টু বি অনেস্ট। লাইক ধরেন usually it was always around 6%, but recently it has touched ধরেন 9.7, 9.8%, almost 10%, an official number. Unofficially the rate is even higher. So yeah, it is a problem. Nobody can deny the inflation Bangladesh. Inflation is an acute problem there. But fortunately, but we can still say যে আমাদের ইনফ্লেশন এখনো at a place এটা ম্যানেজেবল। ধরেন হয়তো অ্যাকচুয়ালি আপনাদের কত পার্সেন্ট মনে হয় ইনফ্লেশন? মানে গভর্নমেন্ট রিপোর্ট করে মনে হয় 9.7%। না, আমি দেখি আমার কাছে ইনফ্লেশনের ডেটা বের আছে, আমি শেয়ার করতে পারি। গভর্নমেন্ট কত পার্সেন্ট রিপোর্ট করে এখন? 9.57 মেবি। 9.57 রিপোর্ট করে, পারফেক্ট, বা 75 হোয়াটএভার। তাহলে ইনফ্লেশন যদি হয় 9.75%, আপনাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি, দেখা যাচ্ছে। এখন তো মনে হয় সাদা দেখা যাচ্ছে, রাইট? জুম স্ক্রিনটা। আচ্ছা, নাও ক্যান ইউ সি আ ফাইল? Yes. আচ্ছা, এখানে দেখাচ্ছে ইনফ্লেশন হচ্ছে জুন মাসে ছিল 9.74, হাইয়েস্ট টাচ করছিল 9.94, which is almost 10% টাচ করছিল আর কি, প্রবাবলি মে 2023-এ। দেখেন এই যে 2019-এ কিন্তু ইনফ্লেশন ছিল 5.52, 20-এ ছিল 6, 21-এ ছিল 5.64, 22 থেকে বাড়া শুরু করলো, 23-এ সেটা অলমোস্ট 10% হিট করলো। But still it's manageable. There are other countries in the world, particularly ধরেন আমাদের নেইবারহুড কান্ট্রিতে, লাইক ধরেন পাকিস্তান, ইফ ইউ সে, শ্রীলঙ্কা, অর আরেকটু দূরে গেলে তখন এখানে আর্জেন্টিনা আছে, ভেনেজুয়েলা আছে। ইনফ্লেশন তো লাইক দে হ্যাভ হাইপার ইনফ্লেশন। উই হ্যাভ হাই ইনফ্লেশন, বাট দে হ্যাভ হাইপার ইনফ্লেশন। লাইক কান্ট্রিজ লাইক ভেনেজুয়েলা ইনফ্লেশন ইজ লাইক 100%, আর্জেন্টিনা মনে হয় 70-80%। আপনি ভুল করলে পেয়ে যাবেন। শ্রীলঙ্কাতে মনে হয় টাচ অ্যারাউন্ড 30-40%, দেন এখন কমে আসছে। সো আমাদেরটা এখনো ম্যানেজেবল রেঞ্জে আছে, মানে স্টিল এখনো রিয়েল ইনফ্লেশন আপনার কি মনে হয় কত পার্সেন্ট আমাদের অ্যাকচুয়াল ইনফ্লেশন? এনিওয়ান? 12 to 13%. 12-13%, বললাম 14%, 13% এক্স্যাক্টলি, বা 15%। স্টিল ইটস ম্যানেজেবল। এখন 2022 সাল থেকে ইনফ্লেশনটা বাড়া শুরু করলো কেমন? সবসময় তো ম্যানেজ করে আসছি আমরা। এখন দেখেন 5.5-6 এর দিকেই ছিল,
হঠাৎ করে 22 সালে 7.5 হয়ে গেল, 23-এ হঠাৎ করে 10 টাচ হলো। এর রিজনটা কি? Why it happened? কেউ বলতে পারবেন? One of the reason can be Ukraine cost Russia war. push, inflation. Russian war. এক্স্যাক্টলি, হ্যাঁ, Ukraine Russian war. ইউক্রেন রাশিয়ান ওয়ার, পারফেক্ট। আর কেউ? Post-COVID effect. And COVID pandemic. ওকে, কোভিড প্যান্ডেমিক, পারফেক্ট পারফেক্ট। দুইটা অ্যান্সারই কারেক্ট, এক্স্যাক্টলি। ইউ গাইজ আর ভেরি ইমপ্রেসিভ। লাইক দুইটা ঘটনা ঘটছে এখানে। কোভিড প্যান্ডেমিকের কারণে কি হয়েছে দেখেন, আমাদের আমরা যে কোনো দেশ হোক, ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে, আমরা মোস্টলি কি শিপের থ্রুতে হয় না? সব ট্রেডই তো ওয়ার্ল্ডের 80% ট্রেডই কিন্তু হয় সি থ্রুতে, রাইট? তো এখন যেটা হয়েছে, করোনার সময়, করোনার পর শিপিং চার্জ সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। এর রিজন হচ্ছে, ধরেন রিজন হচ্ছে এরকম, ধরেন যখন শিপগুলা লেটস সে এক দেশ থেকে আরেক দেশে গেছে, তখন ধরেন লেটস সে আমরা ফর এক্সাম্পল আমরা ধরেন লেটস সে আমরা তুলা নিয়ে আসবো, তুলা নিয়ে আমরা তুলা ইম্পোর্ট করি বা তেল ইম্পোর্ট করি, হ্যাঁ? তো তেল ধরেন লেটস সে আমাদের চিটাগং পোর্টে তেল আসবে। সো আমরা ধরেন হয়তো লেটস সে তেল কিনবো সিঙ্গাপুর থেকে, হ্যাঁ, মোস্ট আমরা সিঙ্গাপুর থেকে তেল কিনি, আমরা গ্যাস কিনি হচ্ছে কাতার থেকে, হ্যাঁ। তো সিঙ্গাপুর থেকে তেলটা আসে, তো তেলটা এসে ঢাকায় চিটাগংয়ে আনলোড হয়ে দেন আবার অন্য কোনো দিকে এই জাহাজটা যায়। তো করোনার সময় যেটা হয়েছে, জাহাজগুলো ইউজ হয়, ধরেন পৃথিবীর কয়েকটা দেশ ওপেন হয়েছে, তো কিছু কিছু দেশ যেখানে যেখানে গেছে, মানে জাহাজটা হয়তো যাওয়ার সময় সে পুরোটা লোড করে গেছে, বাট ব্যাক করার সময় সে আর কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারে। তার মানে ইউজুয়ালি যেটা হইতো, একটা জাহাজ যেত লোড করে আবার ব্যাকও করতো লোড করে, ওই দেশ থেকে অন্য কিছু প্রোডাক্ট নিয়ে তারপর আরেক দেশে যেত, মানে পুরো জাহাজটা ইউটিলাইজ হতো। থ্রু আউট দ্য হোল জার্নি জাহাজটা লোডেড থাকতো, আনলোড হয়ে আবার রিলোড হয়ে আবার কোথাও আনলোড হতো। বাট করোনার সময় যদি ইকোনমিক অ্যাক্টিভিটি কমে গেছে, লেটস সে ও আমাদের এখান থেকে সিঙ্গাপুর যখন গেছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তখন আর কিছু নিয়ে যায় না। তার মানে কি, যে প্রোডাক্ট যে কস্টটা দুই ভাগে ভাগ হইতো, এখন একটা পার্টির ঘাড়ে পড়ে যাচ্ছে। তো শিপিং কস্ট সিগনিফিকেন্টলি বাড়ছে, এবং জাহাজগুলা তার কোভিডের লস রিকভার করার জন্য আবার এডিশনাল শিপিং কস্ট বাড়াইছে। কারণ কোভিডের সময় প্রচুর লস হচ্ছে, জাহাজগুলো 2 বছর 1.5 বছর বসেছে, কোনো ট্রেড হয়নি। চায়না ওয়াজ পার্টিকুলার, চায়না থেকে গ্লোবাল অনেক ইম্পোর্ট হয়, ওটাও অফ ছিল। সো আপনি দেখবেন কোভিডের পর আপনাদের যে প্লেন ভাড়া, যারা ট্রাভেল করছেন, মানে এয়ার ফেয়ারও বেড়ে গেছে সিগনিফিকেন্টলি, ওইরকম ভাবে জাহাজের ভাড়াও বেড়ে গেছে। একটা কস্ট হচ্ছে আমার প্রোডাক্ট ট্রান্সপোর্টেশন কস্ট বা ক্যারিং কস্টটা বেড়ে গেছে, নাম্বার 1। লাইক অলমোস্ট ডাবল হয়ে গেছে ক্যারিং কস্ট আফটার কোভিড। রিজন হচ্ছে যে এই কস্টটাকে মানে ডিস্ট্রিবিউট করা লাগছে উইথ ওয়ান পার্টি, আগে যেটা 2 পার্টির মধ্যে ডিস্ট্রিবিউট হতো, কারণ সেকেন্ড পার্টি হয়তো প্রোডাক্ট আনতেছে, যে আনতেছে ওর জন্য ওর ঘাড়ে বেশি খরচ পড়ে গেছে। আরেকটা হয়ে গেল হচ্ছে, যেটা বললাম, কোভিড এর খরচটাকে রিকভার করার জন্য, মানে ক্ষতিটাকে রিকভারের জন্য জাহাজ কোম্পানিগুলো খরচ বাড়ায়, ওদের শিপিং চার্জ বাড়ায় দিচ্ছে, ওরা বাধ্য হয়েছে। আরেকটা কস্ট হয়ে গেল, যেটা ইউক্রেন রাশিয়া ওয়ারের কারণে যেটা হইলো, গ্লোবালি অয়েল প্রাইস বাড়া শুরু করলো। অয়েল প্রাইস তো আসলে বাড়ছে বেসিক্যালি স্পেকুলেশনের কারণে, মানে যদি স্পেকুলেট করা শুরু করলো, যুদ্ধ অনেক এসকেলেট করবে, ইট মাইট টার্ন আউট টু বি অ্যানাদার ওয়ার্ল্ড ওয়ার, এই সেই করে অয়েল প্রাইস যেটা 70-60 দিকে ছিল, ওটাকে 120 দিকে নিয়ে গেল, ডাবল হয়ে গেল। এখন আরো কমে আসলেও আবার এখন একটু স্টেবল হচ্ছে আবার, বাট স্টিল অয়েল প্রাইস ওয়াজ অ্যানাদার রিজন যে আমার প্রোডাক্টের প্রাইস বেড়ে গেল। তার মানে পুরো ইনফ্লেশনটাই কিন্তু ছিল এক্সটার্নাল ফ্যাক্টর থেকে দেয়, মানে গ্লোবাল ফ্যাক্টরস। এখন এই গ্লোবাল ফ্যাক্টর গুলো তো আমার আসলে ম্যানেজেবল না ফর আ কান্ট্রি লাইক আস। আমরা পুরোটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, আমাদের সব প্রোডাক্ট ইম্পোর্ট করা হয় না, মোরলেস ফুড বাদে, মানে স্টেপল ফুড বাদে কিন্তু সবই আমরা ইম্পোর্ট করি, ঠিক না? আমরা ইম্পোর্ট করি। বেসিক্যালি আমাদের সবচেয়ে লার্জেস্ট এক্সপোর্ট আইটেম কি বলেন তো? তো ওইটা র ম্যাটেরিয়াল কি, ওটা র ম্যাটেরিয়াল কি আমাদের দেশে হয়? No. এক্স্যাক্টলি। তো আমাদের ওটা র ম্যাটেরিয়াল তুলা, রাইট? তুলাটা আবার আমাদের ইম্পোর্টই করা লাগে। তো আমাদের অ্যারাউন্ড আমরা তো $50 বিলিয়ন মধ্যে এক্সপোর্ট করি, এর মধ্যে আমাদের আবার $30 বিলিয়ন আগে ইম্পোর্ট করা লাগে।
মানে তুলা ইম্পোর্ট করা। সো এই হচ্ছে অবস্থা। তারপর তেল, যেটা দিয়ে গাড়ি চলে, আমাদের বাসায় ইলেকট্রিসিটি চলতেছে, ওই তেল বা গ্যাস, কিছুটা গ্যাস আমাদের কিছুটা আছে, বাট ওটাও সাফিসিয়েন্ট না ফর টু রান আ কান্ট্রি লাইক বাংলাদেশ। এত লার্জ ইকোনমিকে রান করতে ওই পরিমাণ ন্যাচারাল রিসোর্স আমাদের নেই। তো আমাদের তেল ইম্পোর্ট করা লাগে। তো তেলের দাম বাড়াতে আমাদের হয়তো বছরে $7-8 বিলিয়ন ইম্পোর্ট করা লাগতো, ওটা এখন $15-16 বিলিয়ন ইম্পোর্ট করা লাগে। তেলের দাম ডাবল হয়ে গেছে, গ্যাসের দাম তো ডাবল হয়ে গেছে, দাম 3-4 গুণ হয়ে গেছে। গ্যাসের দাম ছিল $3 পার কিউবিক ফিট, ওটা হয়ে গেছে $9 থেকে $10 পার কিউবিক ফিট। হ্যাঁ, আমি ইউনিটটা ভুল করতে পারি। সো এইখানে যে আমার গ্যাস ইম্পোর্ট করা লাগে, আমি কাতার থেকে এলএনজি ইম্পোর্ট করি প্রতি বছর, রাইট? সো এখানে আমার ইম্পোর্ট করা লাগতো $2 বিলিয়ন, এখানে ইম্পোর্ট করা লাগতো $6-7 বিলিয়ন। সো এই যে একটা প্রেশার পড়লো, এইটা ইনফ্লেশনে রিফ্লেক্টেড হইলো। আর কোথায় যে রিফ্লেক্ট হচ্ছে ভাই বলতে পারবেন? এই প্রেশারটা রিফ্লেকশন আর কোথায় পড়ছে? আমরা কিন্তু একটার উপর একটা কানেক্ট করে ফেলতে পারবো এখন। ফরেক্স। এক্স্যাক্টলি, ফরেক্স। থ্যাংক ইউ। আবার কি তাহমুদ? ইয়েস স্যার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি রেসপন্সিবল। আর অন্যরাও বলেন, হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি, ফরেক্স এর থেকে। তারপরে কি হলো, আমাদের রিজার্ভ কমা শুরু করলো। এই যে দেখেন, আমার টেবিলে রিজার্ভও আছে, রিজার্ভের ডেটাবেস আমার কাছে আছে। দেখেন রিজার্ভটা, দেখেন আপনাকে দেখতে পাচ্ছি রিজার্ভটা, দেখেন ফরেক্স রিজার্ভ আমি ব্লু মার্ক করছি, দেখছেন? ভালোই কিন্তু ছিল। 2019-এ 32 বিলিয়ন, 20-এ 36 বিলিয়ন, 21-এ 46.39 বিলিয়ন। সো অলমোস্ট $47 বিলিয়ন, একটা সময় $48 বিলিয়ন টাচ করলো আমাদের রিজার্ভ। তারপরে 41, এই যে এখান থেকে কমা শুরু করলো, হ্যাঁ 41, 22-এ কমা শুরু করলো। তারপরে 31, তারপরে হচ্ছে 31, এখন 39-এ আছে গ্রস রিজার্ভ, $39 বিলিয়ন, 39.72 জুলাই মাসে। আগস্টেরটা এখন আসে না, আগস্টের এন্ডেডটা আমরা হয়তো নেক্সট আবার 1-10 দিন পরেই পেয়ে যাবো। এটা এখন এই রেঞ্জে আছে, স্টেবল আছে এখানে। সো এই যে প্রেশারটা, আমার তেলের দাম, গ্যাসের দাম বেড়ে যাওয়া, শিপিং চার্জ বেড়ে যাওয়া, সবকিছু প্রেশার যায় কই করলো আমার রিজার্ভের উপর। আমার যেহেতু আমার ইম্পোর্ট কস্ট বেড়ে গেল সিডিপি, আবার ইন্ডিয়ান কিন্তু তুলার দামও বেড়ে গেছে। টনার পর তুলার, যেটা তুলা আমরা ইম্পোর্ট করে, দাম বেড়ে গেছে, এখন তুলার দাম কমে আসছে। এগুলা কিন্তু আসলে এক্সটার্নাল ফ্যাক্টরস। এই ফ্যাক্টরগুলোর কারণে আমার রিজার্ভের উপর সিগনিফিকেন্ট একটা প্রেশার পড়লো। এখন রিজার্ভের উপর প্রেশার পড়াতে আর কোথায় যে প্রেশার পড়লো ভাই বলতে পারবেন? এনিওয়ান? ব্যালেন্স অফ পেমেন্টস। না, ব্যালেন্স অফ পেমেন্ট তো কানেক্ট, একই জিনিস। এক্স্যাক্টলি। তো আমার Exchange rate. ইম্পোর্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার ব্যালেন্স অফ ব্যালেন্স অফ পেমেন্ট কমে গেছে। তো ব্যালেন্স অফ পেমেন্ট কমে যাওয়া মানে রিজার্ভ কমে যাওয়া, দুটো একটা একই ইকুয়েশন। এছাড়া আর কোথায় পড়ছে? না, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেটে। এক্সচেঞ্জ রেট। Who said this? নাজবুল? না আমি রাজন। থ্যাংক ইউ ভাই। এক্সচেঞ্জ রেট, পারফেক্টলি সেম। তো যখন আমার এই যে টাকার দাম ডলারের এগেইনস্টে কখন বাড়ে বা কখন কমে, একটু সহজ ভাষায় কি বলতে পারবেন? কখন কমে এটা বলেন, তাহলে বাড়াটা বুঝে যাবেন। টাকার দাম ডলারের এগেইনস্টে কখন কমে? যখন ডলারের ডিমান্ড বেশি থাকে মার্কেটে তখন। এক্স্যাক্টলি। কে বললো এটা? তাহমুদ? ইয়েস ভাইয়া। ভেরি গুড। আপনি ভালো বুঝেন ম্যাক্রোইকোনমিক্স। যখন ডলারের ডিমান্ড বেড়ে যায়, মানে যখন আমার অ্যাজ এ ইকোনমি, এখন আমি বাংলাদেশ, আমরা সবাই তো আমাদের যখন ডলার দরকার বেশি, তখন আমি কি করবো যে ভাই আমাকে ডলার দেন। আমি ডলার বাজারে যে ডলার খুঁজতে বলে, গ্লোবাল ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ মার্কেটে আমি ডলার খুঁজে শুরু করবো। তখন বলবে যে না, তাহলে তার মানে কি আমার ডলারের রিজার্ভ কমে যাচ্ছে বলে তোমার ডলার দরকার। কমে যাচ্ছে কেন? যে ইম্পোর্ট কস্ট আমার বেড়ে যাচ্ছে, আমার হয় আমার এই পেমেন্ট গুলা করা লাগবে। ইম্পোর্ট করতেছি আমি ডেফিনেটলি ডলারে, আমার ডলারে পেমেন্ট করা লাগবে, রাইট? আমি তো গ্লোবাল ব্যাংকের থেকে ইম্পোর্টটা করতেছি, এলসি ওপেন করতেছি গ্লোবাল ব্যাংকের থেকে, আমার পার্টনার ব্যাংকে আবার ডলারটা দেওয়া লাগবে। তারপর না আমার এখানে তেল আসবে, অথবা তেল আসছে, টাকা দিতে হবে। এখন টাকা না দিলে পরের রাউন্ডে তেল পাবো। তেল না পেলে দেশ তো বন্ধ হয়ে যাবে। দেশ চলবে তেল দিয়ে, আমাদের গাড়ি ঘোড়া চলবে না, ইলেকট্রিসিটি চলবে না। সো আমার আই নিড ডলার। তখন কি হয়, আমার টাকার ভ্যালু কমে, ডলারের দাম বাড়ে। এইটাই হয়েছে আমাদের সাথে। আমাদের যেই ডলারের ডিমান্ড বেড়ে গেল, যে আমরা তেল কিনতে হচ্ছে, তুলা কিনতে হচ্ছে, তুলা যদি না কিনি, বেশি দাম দিয়ে হলেও কিনতে হবে না, কিন্তু আমি কাস্টমার হারাবো। কাস্টমারকে আমি প্রমিস করে ফেলছি আপনাকে আমি জুন মাসে ডেলিভারি দিব বা নভেম্বরে ডেলিভারি দিব। তুলা যত দামি হোক কিনে
প্রোডাকশন করে কাস্টমারকে ডেলিভারি দেওয়া লাগবে, দ্যাটস মাই প্রমিস টু দ্য কাস্টমার। H&M হইতে পারে আমার কাস্টমার জারা হইতে পারে, হ্যাঁ, ওদেরকে আমি প্রমিস করে দিচ্ছি you will get the your final product delivered by November or October for your Christmas store, ধরো ক্রিসমাস ইনভেন্টরি, রাইট? তো তুলার দাম যতই বাড়ুক আমার কিনতে হবে, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্য বিজনেস ইন দ্য লং রান, রাইট? সো এই জন্যই আমার যেটা হলো ডলারের ডিমান্ড সিগনিফিকেন্টলি বেড়ে গেল, এসকেলেট করলো আমার জন্য, আমার টাকার দাম ডলার কমা শুরু করলো। তো এখন দেখেন এক্সচেঞ্জ রেট মনে এখানে থাকার কথা, এক্সচেঞ্জ রেটের কি অবস্থা হলো আমার? হ্যাঁ, এক্সচেঞ্জ রেট স্টেবলে কিন্তু ছিল, 19 ছিল 84 টাকা, 20 84 78, 21 84 80, তারপরে 22 থেকে এই যে কমা শুরু করলো টাকার দাম, মানে $1 এক ডলারের দাম বাড়া শুরু করলো, টাকার দাম কমা শুরু করলো। দেখেন 93 45 108 86 108 86, এখন 109, এখন তো ধরেন 110 11 12 এরকম হয়ে যাচ্ছে মার্কেটে, হ্যাঁ। সো একটা সময় কার্ভ মার্কেট যেটাকে বলি আর কি, ইনফর্মাল মার্কেটে যেসব দোকানে ডলার বিক্রি হয় আমরা যাই কিনতে পারি চাইলে ইনফর্মালি, ওইখানে তো 120 টাকাও টাচ করছি। সো এখন 112-13 টাকা রেঞ্জে ডলার ঘোরাঘুরি করতেছে। তাহলে এই যে 84 টাকা থেকে 112-13 টাকা হয়ে গেল, অলমোস্ট 25-30% মতো, আরো বেশি আই গেস, অলমোস্ট কত দেখেন না কত পার্সেন্ট, 100 এখন 110 টাকা, আগে ছিল 84 টাকা, হ্যাঁ, ও 30% বা 31% ডেপ্রিসিয়েট করছে, রাইট, টাকার দাম। এর রিজন কিন্তু ওইটাই, মেইনলি ওইটাই যে আমার ইনপুট কস্ট সিগনিফিকেন্টলি বেড়েছে। এখন আমরা ইকুয়েশনটার আরেকটু অন্য সাইডে যাই। অন্য সাইডটা হয়েছে যে তাহলে আমরা দেখলাম ইনপুট কস্ট বাড়াতে দুটাই, একটা ইনপুট কস্ট বাড়ার কারণ দেখলাম অনেকগুলো, যে কোভিড এর পর আমার শিপিং চার্জ বাড়ছে, অনেক প্রোডাক্টের প্রাইস বাড়ছে, তুলা হোক গম হোক, যুদ্ধের পরে গমের দাম বাড়লো, রাশিয়া ইউক্রেনে গমের প্রোডাকশন করে, তারপরে হচ্ছে গ্যাসের দাম বাড়লো, রাশিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্যাস প্রডিউসার, তেলের দাম বাড়লো ডিউ টু স্পেকুলেশন। সো অল দিস থিংস লেড টু সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন আওয়ার ইম্পোর্ট কস্ট। তার মানে আমার হাত ক্যাশ আউটফ্লো বাড়ছে। এখন আমার ক্যাশ ইনফ্লো কিভাবে বাড়ছে? আমার ক্যাশ ইনফ্লো কি আমাদের ইকোনমিতে বলেন তো, ক্যাশ ইনফ্লো কি কি আছে, মানে কোন কোন সোর্স থেকে আমরা টাকা কামাই? Export, import. ইম্পোর্ট থেকে টাকা কামাই, ইম্পোর্ট থেকে টাকা Remittance. Export. And Exactly. yes. Export and remittance. There basically we have two sources of our revenue or cash inflow, revenue না cash inflow অথবা ডলার ইনফ্লো। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে রেমিটেন্স, নাম্বার 2 হচ্ছে এক্সপোর্ট। এখন রেমিটেন্স কি ওইভাবে বাড়ছে? যেভাবে ইম্পোর্ট বাড়ছে উল্টা আরো কমছে। এক্স্যাক্টলি, রেমিটেন্স ওয়াজ বেসিক্যালি স্টেবল। দেখেন রেমিটেন্স কিন্তু আমার মানে স্টেবল গ্রোথ যেটাকে বলি, বা যেটাকে আমরা ধরে নিতে পারি সেকুলার একটা গ্রোথ। 2019 ছিল 16 বিলিয়ন, 18 বিলিয়ন, দেখতেছেন না আমার নাম্বারগুলো দেখতেছেন ভাইয়া? জি ভাই দেখা যাচ্ছে। 20 ছিল 18 বিলিয়ন, 21 যে বেড়ে গেল, 21 যে হয়েছিল 25 বিলিয়ন, তখন কিন্তু আবার দেখেন আমার এই যে রিজার্ভও বাড়ছিল। রিজার্ভ বাড়ার কারণ ছিল রেমিটেন্স অনেক বাড়ছে। তারপরে আবার 21 বিলিয়ন এই 21-20 দিকে ঘোরাঘুরি করতেছে। এখন এই বছরও দেখেন $2 বিলিয়ন টাচ করছে মান্থলি রেমিটেন্স। এটা মান্থলি রেমিটেন্স, জুলাই মাসে রেমিটেন্স ছিল অলমোস্ট $2 বিলিয়ন। তার মানে হয়তো বছরে 21-22 বিলিয়ন ডলারের কিছু একটা আসবে। তার মানে রেমিটেন্স তার একটা সেকুলার গ্রোথ, মানে 20 21 22 23 এই রেঞ্জে ঘোরাঘুরি করতেছে। বাট অন দ্য আদার হ্যান্ড এক্সপোর্টও কিছুটা গ্রোথ আছে। এক্সপোর্ট দেখেন এই যে দেখেন 33 হলো, করোনার সময় একটু কমে আসছিল, আবার 38 হলো, 22-এ অনেক হিট করলো 52, 22-এ আমার এক্সপোর্ট বাড়ছে, ভালোই বাড়ছে। 38 থেকে 52 কিন্তু অনেক গ্রোথ অ্যানুয়াল, কিন্তু বিলিয়ন ডলারের নাম্বার এগুলো, কিন্তু সব ইউএসডি বিলিয়ন ডলার। 23-এ হলো 55। কিন্তু এই যে এক্সপোর্টের গ্রোথ বা রেমিটেন্সের একটা স্টেবিলিটি, এই দুইটা মিলিয়ে কিন্তু আমার ইম্পোর্ট কভার করতে পারে। দেখেন ইম্পোর্ট আমার এখানে 59, 54, 65, 89 বিলিয়ন ডলার। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন? কোথায় 65 আর কোথায় 89? এক বছরে অলমোস্ট $25 বিলিয়ন আমার ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে এই 2022-এ। তখনই তো এই $25 বিলিয়ন কিন্তু আমার বেসিক্যালি আমার রিজার্ভ কমছে। দেখেন যে রিজার্ভটা কিন্তু এখানেই কমছে, 46 থেকে যে এই যে 31 হয়ে গেল না, because of this high, এই যে 65 থেকে 89 হয়ে যাওয়া।
এই অয়েল প্রাইস বাড়া, গ্যাসের দাম বাড়া, এগুলাই। সো এরপরে আমার 89 থেকে 2023-এ আমার যেটা হইলো, 23-এ এটা মনে হয় এটা হচ্ছে অ্যানুয়ালাইজ করা হয়েছে, 23-এরটা মোস্ট লাইকলি। এটা ফুল ইয়ারটা এখনো শেষ হয়নি, মানে যতটুকু হয়েছে আই থিঙ্ক ওই অতটুকু দেখাচ্ছে $75 বিলিয়ন হয়েছে। মানে এটা আমার ফিসকাল ইয়ার দেখানো হয়েছে, মানে লাস্ট 12 মান্থ ফিসকাল ইয়ার দেখানো হয়েছে, মানে জুন টু জুলাই। তো এখানে আবার আমরা কিছুটা কমায় নিয়ে আসতে পারছি। তো এই ইম্পোর্টটা কমায় নিয়ে আসতে পারার কারণে আপনি দেখবেন রিজার্ভটা এইখানে স্টেবল হয়েছে। দেখেন এখন কিন্তু $31 বিলিয়ন, $30 বিলিয়ন এখানে ঘোরাঘুরি করতেছে। সো এই হচ্ছে আমার এক্সটার্নাল ব্যালেন্সের অবস্থা। তো আমাদের যে পুরো জিনিসটা কিন্তু কানেক্টেড, যেখান থেকে ইনফ্লেশনটা আসলো ওইখান থেকে আমার রিজার্ভ ফল করা, ওই কারণে আমার এক্সচেঞ্জ রেট ফল করা, ওই কারণে আমার হচ্ছে যেটাকে ব্যালেন্স অফ পেমেন্ট বলছি, ওখানে আমার নেগেটিভ ব্যালেন্স। সো এই পুরো গল্পটা আসলে একই সুতায় গাঁথা, পুরো গল্পটা একই সুতায়। এখন এই গল্পের আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে, আমি এখন এটাকে ইন্ট্রোডিউস করে নিই, আপনার কি বলতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে এই গল্পে যেটাকে এখনো ইন্ট্রোডিউস করা হয়নি? এনিওয়ান? এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। ফরেন লোনস অথবা গ্র্যান্টস? না, এটাও গুরুত্বপূর্ণ, এটা আমরা আসবো পরে। বাট এনিওয়ান এলস? খুব Foreign ইম্পর্টেন্ট একটা। investment. না, এই পুরো ইকুয়েশনের, পুরো গল্পের, যে আমি ইনফ্লেশন নিয়ে কথা বলতেছি, এক্সচেঞ্জ রেট নিয়ে কথা বলতেছি, Trade balance? ট্রেড ব্যালেন্স নিয়ে তো কথা বলেই ফেললাম। ইম্পোর্ট এক্সপোর্ট মানে তো ট্রেড ব্যালেন্স। খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারকে আমরা এখন ইন্ট্রোডিউস করি। খুব ইম্পর্টেন্ট একটা বলা যায় যে ধরো ইন্ডিকেটর, ইকোনমিক ইন্ডিকেটর আমরা এখন কথাই বলে দেবো। জিডিপি? জিডিপি ঠিক আছে, জিডিপি অত ইম্পর্টেন্ট না। এনিওয়ান এলস? Investment income. না। এনিওয়ান এলস? Interest rate. এক্স্যাক্টলি, কে বললো এটা? আমি ভাই রাজেন। রাজিন, নাইস, গুড জব। ইন্টারেস্ট রেট। এই সবকিছুর এই গল্পের আরেকটা ইন্টারেস্টিং মানে ক্যারেক্টার হচ্ছে ইন্টারেস্ট রেট। তো ইন্টারেস্ট রেট কি হয় যখন ইনফ্লেশন বাড়ে? হ্যাঁ, যখন এরকম রিজার্ভ কমে তখন ইন্টারেস্ট রেট কি হয়, কে বলতে পারবে? বাড়ে। ইনক্রিজ করে। ইনক্রিজ করে। কেন ইনক্রিজ করে? ইনফ্লেশনের কারণে মানুষ এক্সপেকটেশনও বেশি রাখতেছে, সো মানে সব ক্ষেত্রেই ব্যাংক বলুক বা যে কোনো যেই ডেট হোল্ডার, মানে যেই ডেট দিচ্ছে সেই এক্সপেক্ট করে একটু বেটার ইনকাম, বেশি ইনকাম। একটা হলো ইনফ্লেশন, আর কোন রিজার্ভ, এই যে রিজার্ভ যে কমতেছে, এটার ইন্টারেস্টের উপর গভর্নমেন্টের বাজেটে ডেফিসিট থাকার কারণে গভর্নমেন্ট আরো বেশি লোন নেয়, দ্যাটস ওয়াই ইন্টারেস্ট রেট বাড়ছে। দ্যাট ইজ another point. আরেকটা আর কোন রিজন? ইন্টারেস্ট রেট বাড়ার এই গল্পের মানে আরো যে ধরো রিজার্ভের সাথে ইন্টারেস্ট রেট কি সম্পর্ক, কে বলতে পারবে? ব্যালেন্স পেমেন্টের সাথে ইন্টারেস্ট রেট কি সম্পর্ক? আমাদের যে ইন্টারন্যাশনাল লোনগুলো আছে, এই লোনগুলোর যে ইন্টারেস্ট পেমেন্ট দেওয়া লাগতেছে, এটা তো আমাদের রিজার্ভ থেকে কাটতেছে। I'm talking about local interest rate. আমাদের ইন্টারনাল, আমাদের ডোমেস্টিক ইন্টারেস্ট রেট এর সাথে রিজার্ভের কি সম্পর্ক? আমাদের নিজস্ব রিজার্ভ, আমাদের ডলার রিজার্ভ। অবশ্যই একটা সম্পর্ক তো আছে, কারণ অর্থনীতি মানে তো ধরো বলো না সবকিছু, আমরা তো ইকোনমিক্সে এই কোর্সটা তো আই থিঙ্ক সবাই করতেছি, ম্যাক্রো, যে এভরিথিং ইজ কানেক্টেড, রাইট? একটা সবকিছু একটা চেইন ইফেক্ট পড়ে, ঠিক না? ম্যাক্রোতে এই কোর্সটা আপনারা ডেফিনেটলি করছেন, ম্যাক্রো ইকোনমিক্সে কিভাবে যে এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন সবকিছু কিভাবে কানেক্টেড, চেইন ইফেক্ট বলে। তো এখানে সম্পর্কটা আমি বলে দিই। বেসিক্যালি যখন রিজার্ভ কমে, এর মানে কি? রিজার্ভ কমা মানে হচ্ছে আপনার ইকোনমিতে ডলারের মানে আপনার ইকোনমিতে ডলারের ক্রাইসিস বা ডলার শর্টেজ আছে, রাইট? ডলার কমে যাচ্ছে। তো ডলার যখন কমে যায় তখন এটা একটু বোঝার চেষ্টা করে, হ্যাঁ, একটু জিনিসটা বোঝার চেষ্টা করে। তখন যেটা হয়, ধরেন
সেন্ট্রাল ব্যাংক কি করে? তখন তখন সেন্ট্রাল ব্যাংক মানে আমাদের যে বেসিক্যালি আমাদের যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, তো ওরা কি করে, ওরা ব্যাংকগুলোকে বলে যে ঠিক আছে তুমি আমার থেকে ডলার নাও। সেন্ট্রাল ব্যাংকের আসলে ডলার ডলার রিজার্ভটা যে আমরা দেখি না, এটা তো বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের কাছে রাখে। মোস্টলি ধরেন বেসিক্যালি আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাছে কিছু থাকে। সেন্ট্রাল ব্যাংক আচ্ছা এই যে রিজার্ভটা না, এটা এটা কি করে বলতো? এই রিজার্ভটা কই থাকে বলতে পারবেন এনিওয়ান? সেন্ট্রাল ব্যাংকে। সেন্ট্রাল ব্যাংকে মানে এটা কি হার্ড হার্ড ডলার থাকে? নাম্বার ফেডের কাছে নাম্বার হিসেবে থাকে। আর এমনি এই রিজার্ভ টাকাটা, রিজার্ভের অ্যামাউন্টটা কি করা হয়? সেন্ট্রাল ব্যাংক কি করে? এই যে বলি না 30 বিলিয়ন মিনিমাল ডলার রিজার্ভ তো রাখে, আবার এক্সেস রিজার্ভ রাখে। এক্সেস রিজার্ভ দিয়ে দেয় যখন প্রাইভেট ব্যাংক টাকা দাবি করে। এটা তো ডলার রিজার্ভ, এটা কিন্তু টাকা রিজার্ভ না, ডলার রিজার্ভ। প্রথম ডলার রিজার্ভ, এই যে আমরা বলি না ফরেক্স রিজার্ভ, মোস্টলি ডলার রিজার্ভ। এক্ষেত্রে কিছু অন্য অন্য কারেন্সি আছে, মোস্টলি ডলার রিজার্ভ। এই রিজার্ভটা কি ফর্মে থাকে কে বলতে বন্ড পারবে? হিসেবে থাকে, মোস্টলি নাম্বারস ফর্মে, লাইক মানে ডিজিটাল রিসিভেবলস। বন্ডের ফর্মে থাকে। এক্স্যাক্টলি বন্ড। কে বললো বন্ডের কথাটা? কে বললো? রাফিদ। রাফেল, রাইট অ্যান্সার। বেসিক্যালি আমাদের সেন্ট্রাল ব্যাংক মোস্টলি ইউএস ট্রেজারি বিল বা বন্ড কিনে রাখে। এই যে রিজার্ভটা আমাদের তৈরি হয় ওভার দ্য টাইম, আমরা যে যে এক্সপোর্ট করে বা রেমিটেন্সের টাকা দিয়ে যে ডলারটা আর্ন করি, ওই ডলারটা সেন্ট্রাল ব্যাংক কি করে? বেসিক্যালি ইউএস ট্রেজারি বিল বা বন্ড কিনে রাখে। এটা তো আর এই ডলারটা তো আপনি এটা আমার হচ্ছে উদ্বৃত্ত, আমার ইকোনমির উদ্বৃত্ত। সব খরচ টরচ বাদ দিয়ে, যে যা পাওনা ছিল সব বাদ দিয়ে এই পরিমাণ টাকাটা আবার রয়ে গেছে। এই টাকাটা সেন্ট্রাল ব্যাংক তো চাইলে এখানে ক্যাশ হিসেবে রেখে দিতে পারে ব্যাংকগুলোর ভল্টে, কোনো সমস্যা নেই। আর এটা তো ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? আমি 20 বিলিয়ন 30 বিলিয়ন ডলার রেখে দিব, রেদার আমি এই ডলার দিয়ে আমি কি করি? বন্ড কিনি। মোস্টলি আমাদের দেশে ইউএস ট্রেজারি বিল বা বন্ড কেনা রাখে। পৃথিবীর সব দেশে, চায়নার রিজার্ভও এরকম, ইন্ডিয়ার রিজার্ভ এরকম, মোস্টলি তারা ইউএস মানে ইউনাইটেড স্টেটসের ট্রেজারি বিল বন্ড কিনে রাখে। তো এখন যখন রিজার্ভ কমা শুরু করলো, তখন গভর্নমেন্ট কি, তখন যখন ডলার ডিমান্ড বাড়া শুরু করলো, আমাদের ব্যাংকগুলা বলতেছে ভাই আমরা তো ইম্পোর্ট করবো, আমাদের ইম্পোর্টের বিল পে করা লাগবে। ইম্পোর্ট তো মোস্টলি কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, সেন্ট্রাল ব্যাংক থেকে তো ইম্পোর্ট হয় না, ইম্পোর্ট হয় কমার্শিয়াল ব্যাংকগুলো দিয়ে। সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, সবগুলো ব্যাংকই তো আমরা ইম্পোর্ট করি। কাস্টমার ইম্পোর্ট গুলো তো আমরা করে দিই, ঠিক আছে? এলসি ওপেনটা আমরা করে দিই। তো এখন ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকে বলেছে যে সেন্ট্রাল ব্যাংক আপনার কাছে রিজার্ভ আছে 48 বিলিয়ন ডলার, আমার তো এখন 1 বিলিয়ন ডলার লাগবে এই বছর, আমার তো কাস্টমারের পেমেন্ট করা লাগবে। ও সিঙ্গাপুরের একটা ব্যাংকে বা দুবাইয়ের একটা ব্যাংকে বা ইউএস এর একটা ব্যাংকে 1 বিলিয়ন ডলার পে করা লাগবে। তখন সেন্ট্রাল ব্যাংক কি করে? তো ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে টাকা দাও আর ডলার নিয়ে যাও। আমি কি তোমাকে বুঝতে পারছি ব্যাপারটা? ইকুয়েশনটা বুঝতে পারছি না? সবাই কি ক্লিয়ার? Yes, sir. সেন্ট্রাল ব্যাংক তোমাকে বলবে হ্যাঁ তুমি 1 বিলিয়ন ডলার আমার থেকে নিবা, তাহলে 1 বিলিয়নের ওর তো টাকা দাও। কেউ কিছু বললা? ভাইয়া, can you repeat the concept again? আচ্ছা ধরো এই আমি জাস্ট তোমাদের বুঝাচ্ছি ইন্টারেস্ট রেটের সাথে রিজার্ভের কি সম্পর্ক। হ্যাঁ, তো ধরো রিজার্ভটা থাকে কার কাছে? সেন্ট্রাল ব্যাংকের কাছে, রাইট? সেন্ট্রাল ব্যাংক রাখে হচ্ছে এটাকে ইনভেস্টমেন্ট ফর্মে, ইউএস ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করে রাখে। কিছু কিছু জায়গায় গোল্ডও কেনা আছে, খুবই সামান্য গোল্ড কেনা আছে, আমাদের গোল্ড খুবই কম। মোস্টলি আমাদের ফরেক্স ইউএস ট্রেজারি বিল বন্ডে রাখে। এখন ধরো আমি একটা কমার্শিয়াল ব্যাংক ইউসিবি বললাম সেন্ট্রাল ব্যাংকে যে সেন্ট্রাল ব্যাংক আমার তো এই বছর ইম্পোর্ট করা লাগবে 1 বিলিয়ন ডলারের, কারণ আমার তো কাস্টমার ইম্পোর্ট খরচ বেড়ে গেছে। কাস্টমার ইম্পোর্ট কার থ্রুতে করে? ব্যাংকের থ্রুতে করে না, রাইট? ইভেনচুয়ালি লাইবিলিটি কি করে? ব্যাংক পে করে। আমরা কি আরেকটা কমার্শিয়াল ব্যাংকে পে করি? ধরো সিঙ্গাপুরে একটা ব্যাংক, হয়তো সিঙ্গাপুরে ধরো এইচএসবিসি আছে, বা ধরো মাশরেক ব্যাংক আছে, বা ধরো এসসিবি আছে, ওদেরকে পে করা লাগে। তো কাস্টমার আমাকে কি দেয়? কাস্টমার আমাকে টাকা দেয়। যে কাস্টমারটা তেল কিনবে, লেটসে আমার কাস্টমার ছিল যমুনা অয়েল, সরকারি কোম্পানি, ও আমাকে টাকা দিল। ওই টাকাটা আমি সেন্ট্রাল ব্যাংকে দিব, সেন্ট্রাল ব্যাংক আমাকে ডলার দিবে, ওই ডলারটা আমি আবার সিঙ্গাপুরের যে ব্যাংক ওই ব্যাংকে দিয়ে দিব, রাইট? তার মানে আমাকে ডলারটা দিচ্ছে, আমি আমার ডলারের সাপ্লাই সোর্সকে সেন্ট্রাল ব্যাংক, কারণ যেহেতু আমার এনাফ ইনকাম সোর্স নাই, এক্সপোর্ট আর রেমিটেন্স দেন কভার করতে পারতেছি না,
তো এই কারণে তো আমার সেন্ট্রাল ব্যাংকে যেতে হইতেছে, এই কারণে তো আমার রিজার্ভটা কমতেছে, রাইট? সবার কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়া? কেন আমার রিজার্ভ কমতেছে? কারণ আমি এক্সপোর্ট আর আমার যদি এক্সপোর্ট আর রেমিটেন্স দিয়ে নিজে কভার করতে পারতাম অ্যাজ আ ব্যাংক, তাহলে আমি সেন্ট্রাল ব্যাংকে যেতাম না, তাহলে আমার রিজার্ভ কমতো না, তখন সেন্ট্রাল ব্যাংকের থেকে আমার টাকা চাইতে হতো না, আমার রিজার্ভ কমতো না, রিজার্ভ আমার স্টেবল থাকতো। যেহেতু আমার ইম্পোর্ট হঠাৎ করে বেড়ে গেল, বাট অন দ্য আদার হ্যান্ড আমার এক্সপোর্ট আর রেমিটেন্স তো বাড়ে নাই, তখন আমার সেন্ট্রাল ব্যাংক থেকে ধার চাইতে হয়েছে অ্যাজ আ ব্যাংক। ধার চাইতে হয়নি, মানে এক্সচেঞ্জ করা লাগছে। তো সেন্ট্রাল ব্যাংক বলো ঠিক আছে, এখন তো দেশকে বাঁচাতে হলে সেন্ট্রাল ব্যাংক চলে আসে, কারণ ওর কাছে রিজার্ভটা রাখা। ইম্পোর্ট তো করতে হবে, যেটা শুরুতে বললাম, চুলা তো আমার কিনতেই হবে, তেল আমার কিনতে হবে, আমার গম কিনতে হবে, মানুষ বাঁচবে না, গ্যাস কিনতেই হবে, আদারওয়াইজ তো দেশ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমার কত বিলিয়ন ডলারের ইম্পোর্ট, যে বস আমার এক্সপোর্ট আর রেমিটেন্স বাদ দিয়ে হলে আর $1 বিলিয়ন লাগবে, তাহলে সেন্ট্রাল ব্যাংক গুলো ঠিক আছে, ইউসিবি ব্যাংকে এই বছর $1 বিলিয়ন দিব ধাপে ধাপে। লেটস আই এম জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল। তো ইউসিবি ব্যাংক কি বলবে, তুমি তাহলে $1 বিলিয়ন ওর্থ অফ টাকা আমাকে দাও, আমি তোমাকে ডলার দিব। আমি কি তোমাকে বুঝাতে পারছি কনসেপ্টটা ভাইয়া? জি ভাইয়া। বুঝছি। কারো কোনো কনফিউশন করে এইখানে? আমি গল্পটা এই জন্য বলতেছি, খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝা as a CFOs or as financial or business graduates। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝা যে কেন ডলার রিজার্ভ এন্ড ইন্টারেস্ট রেট কানেক্টেড। এটা না বুঝলে কিন্তু আমরা ইন্টারেস্ট রেটের কনসেপ্টে বুঝতে পারবো। তাহলে কি হলো, সবগুলা কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের, সব ইম্পোর্ট তো কমার্শিয়াল ব্যাংকের থ্রুতেই হয়, এক্সপোর্ট কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে হয়, রেমিটেন্সও কমার্শিয়াল ব্যাংকের থ্রুতেই আসে। মানে আই এম টকিং অ্যাবাউট সেটা সরকারি হোক বেসরকারি হোক, কমার্শিয়াল ব্যাংকের থ্রুতেই আসে। তাহলে এই সবগুলো কমার্শিয়াল ব্যাংক যে সেন্ট্রাল ব্যাংকের কাছে হাত পাচ্ছে, বস আমার তো ডলারে কি হচ্ছে না, কারণ আমার তো এক্সপোর্ট আর রেমিটেন্স হতে পারেনি, মানে ইম্পোর্ট অনেক বেড়ে গেছে, আমার সব কাস্টমার এখন বেশি দামে তেল কিনতেছে। সেটা যমুনা অয়েল হইতে পারে, সেটা হইতে পারে ধরো লেটস সে পদ্মা অয়েল, সেটা হইতে পারে সামিট পাওয়ার, ওরাও তো ইম্পোর্ট করে তেল, ওরা তো মনে হয় লার্জেস্ট পাওয়ার প্রডিউসার বাংলাদেশে। হ্যাঁ, গম কিনতেছে হয়তো লেটস সে গমের বসুন্ধরা মেঘনারা গম কিনতেছে আটা বানানোর জন্য, ময়দা বানানোর জন্য। সবাই তো বেশি দামে দামে গম কিনতেছে, তুলা কিনতেছে গার্মেন্ট কোম্পানি গুলা, সব তো কমার্শিয়াল ব্যাংক থ্রু দিয়ে কিনতেছে। এই যে সবগুলা ব্যাংক যে সেন্ট্রাল ব্যাংকের কাছে হাত পা ধরলো যে বস আমাকে ডলার দেন, সেন্ট্রাল ব্যাংক বলছে যে তুমি টাকা নাও আর ডলার নিয়ে যাও। তখন কি হইলো, তখন আমার সিস্টেম থেকে সিস্টেমে কিন্তু দুটা জিনিস হইলো। দেখেন, সেন্ট্রাল ব্যাংকের কাছে ডলার রিজার্ভ কমলো, রাইট? আর যেটা হইলো, কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছ থেকে কিন্তু টাকাটা চলে গেল সেন্ট্রাল ব্যাংকে, রাইট? হ্যাঁ, রাইট, ঠিক না ভাইয়া? তার মানে কি, হ্যাঁ ওরা টাকাটা দিয়েছে তার বদলে যেহেতু ডলার নিয়েছে। এক্স্যাক্টলি। তাহলে তার মানে কি, আমার ফাইন্যান্সিয়াল সিস্টেমে বা মানি মার্কেটে, এটাকে মানি মার্কেট বলি, টাকার বাজারে কি টাকার ইনফ্লো বা টাকার অ্যাভেলেবিলিটি কি কমলো না বাড়লো? কমছে। এক্স্যাক্টলি, কমেছে। এক্স্যাক্টলি। টাকার অ্যাভেলেবিলিটি যখন কমে, তো হোয়াটস দ্য প্রাইস অফ মানি? ইন্টারেস্ট। এক্স্যাক্টলি, ইন্টারেস্ট ইজ দ্য প্রাইস অফ মানি। তাহলে টাকার সরবরাহ, যেমন মানি ফ্লো, টাকার সরবরাহ কমলে কি ইন্টারেস্ট বাড়বে না কমবে? পারবে। Exactly, that is what happened with us also. So everything, দেখি পুরো গল্পটা কিন্তু একই সুতায় গাঁথা হয়। ওই যে আমার ইম্পোর্ট কস্ট বাড়লো, ওইখান থেকে আমার ইনফ্লেশন, ওইখান থেকে আমার ব্যালেন্স অফ পেমেন্ট, ওইখান থেকে আমার রিজার্ভ, ওইখান থেকে আমার ইন্টারেস্ট, পুরো গল্পটা একই সুতায় গাঁথা। আমি হয়তো বুঝতে পারছি, রাইট? হ্যাঁ ভাইয়া। সো যেহেতু আমার ওভারঅল সিস্টেমে টাকার ফ্লো, মানি ফ্লো কমে আসছে, আমার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। এবার দেখেন ইন্টারেস্ট রেটটা, এখন ইন্টারেস্ট রেটটা আনফরচুনেটলি আমাদের দেশে ইন্টারেস্ট রেটটা মার্কেট ডিটারমাইন্ড ছিল না কিছুদিন আগে। এটা কি সবাই জানেন? জি ভাইয়া, ক্যাপ পৃথিবীর করা সব ছিল। দেশে, মোটামুটি সবগুলো দেশে ইন্টারেস্ট রেট হচ্ছে মার্কেট ডিটারমাইন্ড, মার্কেট যেটা বলে ওটাই। কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি 2020-এর জানুয়ারি অথবা 19 ডিসেম্বর থেকে ইন্টারেস্ট রেটের একটা ক্যাপ দেওয়া ছিল, মানে 9%-এর উপর ইন্টারেস্ট রেট বাড়তে পারবে। তো যদিও গ্লোবালি ইন্টারেস্ট রেট বাড়তেছিল, যদিও আমার এক্সচেঞ্জ রেট, আমার এই ইনফ্লেশন রেট বাড়তেছিল, আমার ডলার রিজার্ভ কমতেছিল, আমার
টাকার লিকুইডিটি ইন দ্য সিস্টেম, ইন দ্য ব্যাংকিং সিস্টেম, ইন দ্য মানি মার্কেট কমতেছিল, তারপরেও ইন্টারেস্ট রেট বাড়ে নাই। আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো 9% রেটেই লোন দিছে এবং 6% রেটেই ডিপোজিট হান্টিং করছে, ডিপোজিট দিছে কাস্টমার কাছে। সো এটা একটা অ্যাবনর্মালিটি ছিল। এই অ্যাবনর্মালিটি থেকে আমাদের ইকোনমি বের হয়ে আসছে এবং এখন আর ইন্টারেস্টের উপর ক্যাপ নাই। মানে আইএমএফ এর রিকমেন্ডেশনে আমাদের দেশে এখন আর ইন্টারেস্টের ক্যাপ নাই, মানে ক্যাপটা পার্শিয়ালি আছে, পুরোপুরি নাই। এখন ইন্টারেস্ট রেটটা কিভাবে ডিটারমাইন হয়, এনিওয়ান নোজ যে এখন আমাদের দেশে ইন্টারেস্ট রেট কিভাবে ডিটারমাইন হয়, মানে লেন্ডিং রেটটা কিভাবে ডিটারমাইন হয়, ব্যাংকের লেন্ডিং রেট কত হবে এটা কিভাবে ডিটারমাইন হয়, তো জানেন? স্যার ব্যাংক টু ব্যাংক ট্রান্সফারের জন্য বাংলাদেশ ব্যাংক যে কল মানি রেট দিয়ে দেয় ওটার উপর ডিপেন্ড করে না, কাছাকাছি গেছে, বাট হয় নাই। আই গেস ভাইয়া ব্যাংকের যে ইন্টার ব্যাংক যে রেটটা আছে এটার সাথে লাইবর ওই রেটটার একটা হয়তো কম্পেয়ার করে মেবি একটা রেট সেট না করা হয়। না আই মে বি রং। না, এর আগে তো একটা ক্যাপই ছিল, মানে sorry, there was nothing in the beginning, there was no cap, no floor, nothing. Interest rate was always market determined, ঠিক আছে? এরপরে 2019 ডিসেম্বরে মনে হয় ক্যাপটা দেওয়া হলো, বা 20 জানুয়ারিতে আমি এক্স্যাক্টলি মনে ক্যাপ দেওয়া হলো। এখন এই ক্যাপটা দেওয়ার পর বলেছে যে লেন্ডিং রেট 9 এর উপরে বাড়তে পারবে, there would be মানে অলওয়েজ 9% ক্যাপ। এরপরে আইএমএফ আসলো। আইএমএফ কেন আসলো? এটাও কিন্তু ওই রিজার্ভের কারণ। পুরো গল্পটা একই সুতায় গাঁথা। যখন গল্প দেখলো যে আমার তো রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, আমার তো ইনফ্যাক্ট আচ্ছা যখন রিজার্ভ শেষ হয় আরেকটা ঘটনা ঘটে, এটা আপনাকে বলে ফেলি গল্পটা। সেটা হচ্ছে যে যখন একটা দেশের রিজার্ভ কমতে থাকে বা তার মানে কি এক্সচেঞ্জ রেট ফল করতে থাকে, রাইট? তখন যেটা হয়, তখন ওই দেশের উপর অন্যান্য যে লেন্ডিং কান্ট্রিগুলো আছে যারা লেন্ড করে, আমাদের লেন্ডিং ব্যাংকগুলো আছে, পার্টিকুলার ধরো আমি 2-3টা ব্যাংকের নাম বলছি। একটা হচ্ছে মাশরেক ব্যাংক। মাশরেক ব্যাংক হচ্ছে আমাদের মধ্যে লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংকিং পার্টনার। হ্যাঁ, এটা হচ্ছে একটা দুবাই বেসড ব্যাংক। তারপর ধরেন এসসিবি আছে, বা আরো ধরেন আইএফসি আছে যারা ডেভেলপমেন্ট পার্টনার আমাদের, আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি আছে। এদের কনফিডেন্স আমাদের উপর কমে যায়, ওই দেশের উপর ওই লেন্ডিং পার্টনারগুলোর কনফিডেন্স কমে যায়। তখন তারা কি করে জানেন? আমাদের রিস্ক রেটিং বাড়ায় দিয়েছিল। 2022 ডিসেম্বরে আমাদের রিস্ক রেটিং বেড়ে গেছিল আমাদের পুরো কান্ট্রি। মানে এটা ধরেন মুডিজের রেটিং না, আমাদের ব্যাংকগুলোর নিজস্ব রেটিং পলিসি আছে। এটা আমি নট টকিং অ্যাবাউট মুডিজের রেটিং বা এসএনপি রেটিং। তো ব্যাংকের নিজস্ব রেটিং পলিসি আছে। ওরা তো লোন দেয় না, কাস্টমার কিন্তু রেট করে লোন দেয়, একটা গ্রেডিং থাকে না কাস্টমারের, আমাদের গ্রেডিং ফল করছে। প্রত্যেকটা ব্যাংক আমাদের ইন্টারেস্ট বাড়ায়, এবং অনেক ব্যাংক আমাদেরকে আমাদের লোকাল ব্যাংকগুলোর সাথে ট্রানজাকশন করতে করে, মানে একটু অনীহা দেখায়, একটু অবজারভেশন আছে যে না আমরা হয়তো এখন একটু কেয়ারফুলি বাংলাদেশের সাথে ট্রেড করবো, কারণ আপনার টাকা দিতে পারবেন যে আমাদের ডাউট আছে, রিজার্ভ তো কমে যাচ্ছে। এই অবস্থায় সেন্ট্রাল ব্যাংকে আমাদের সেন্ট্রাল ব্যাংকার যিনি এখনকার যিনি, হি ইজ আ ভেরি স্মার্ট গাই, উনি প্রাইম মিনিস্টারকে যে অ্যাপ্রোচ করেছে, ম্যাম আমাদের কিন্তু একটু ঝামেলা হয়ে যেতে পারে, সো আমরা কিন্তু একটু স্মার্টলি মুভ করছি আইএমএফ এর কাছে যাওয়ার ক্ষেত্রে। আমি হাইলি প্রেজ আওয়ার কারেন্ট সেন্ট্রাল ব্যাংক গভর্নর। হি ওয়াজ লাইক, উনি মনে হয় 2022 জানুয়ারি থেকেই উনি প্রাইম মিনিস্টারকে বলা শুরু করেন যে আমাদের সেন্ট্রাল ব্যাংকে যাওয়া উচিত, কারণ আমাদের রিজার্ভে এই উনি ফোর্সই করতে পারে যে আমাদের রিজার্ভ, তখন 22 সাল থেকে উনি ফোর্সই করতে পারে যে আমাদের রিজার্ভে কিন্তু প্রবলেম হবে। তো তখন গ্র্যাজুয়ালি আমরা আইএমএফ এর কাছে অ্যাপ্রোচ করি, এবং 2022 মনে হয় এপ্রিলে আইএমএফ এর একটা টিম আসে আমাদের কাছে, জুনিয়র একটা টিম আসে। ইভেনচুয়ালি আমাদের অক্টোবরে ফাইনালি আমাদের একটা লোন অ্যাপ্রুভ হয়, ডিসেম্বরে মনে হয় আমরা ফার্স্ট এটা পাই $500 মিলিয়ন। তো এখানে টাকাটা ডলারের অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট না, এমন না যে আমাদের এই টাকা এই ডলার দিয়ে আমাদের ইকোনমিক সমস্যার সমাধান হয়ে যাবে, কিছুই হবে না, আমাদের সমস্যাটা আরো বড়। আমাদের রিজার্ভ তো $46 বিলিয়ন থেকে $30 বিলিয়ন হয়ে গেছে, মানে $17-18 বিলিয়ন মধ্যে রিজার্ভ ফল করছে। তার মানে আইএমএফ এর $4-5 বিলিয়ন দিয়ে আমার ইকোনমি চলবে, ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে কনফিডেন্সের একটা ইস্যু, মানে রিবিল্ড হবে কনফিডেন্স। সো এই কাজটা খুব স্মার্টলি আমাদের কারেন্ট সেন্ট্রাল ব্যাংকের গভর্নর করেছেন, যে একটু সময় থাকতে থাকতেই আইএমএফ এর কাছে চলে গেছে, এবং আইএমএফ ও জিনিসটাকে পজিটিভ দিয়েছে, এবং দে গেভ আস $4.7 বিলিয়ন লোন প্যাকেজ,
এটা মনে হয় $500 মিলিয়ন ওর জন্য পেয়ে গেছে। আবার এই জুন মাসে আরেকটা মনে হয় রিভিউ হবে, তখন হয়তো মানে এই জুলাই আগস্টে একটা রিভিউ হওয়ার কথা। সো তখন আমরা আরেকটা $500 মিলিয়ন মতো একটা পাবো, আরেকটা স্টল। ইটস নট অ্যাবাউট দ্য মানি, ইটস অ্যাবাউট দ্য রি-এস্টাবলিশমেন্ট অফ দ্য কনফিডেন্স অন বাংলাদেশ ইকোনমি, যেটা হয়েছেও। আইএমএফ লেন্ডিং এর পরে অনেক ব্যাংক আবার আমাদেরকে লোন দেওয়া শুরু করছে। আমরা ব্যাংকারদের কাছ থেকে শুনছি, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএফসি বা ধরেন এডিবি, ওরা আবার ছোট ছোট করে করে লোন দেওয়া, বা মাস্টেক ব্যাংক বা এসসিবি, বড় বড় যে ব্যাংকগুলো, হ্যাঁ, বা ব্যাংক অফ আমেরিকা, হ্যাঁ। সো এইখানে আমাদের একটা কনফিডেন্স আবার রিস্টাবলিশ হচ্ছে আমাদের ইকোনমির উপর, কমার্শিয়াল ব্যাংকগুলো, যেটা আইএমএফ হচ্ছে ইজ দ্য যে গ্লোবাল লেন্ডার বলতে পারো, যে একদম স্ট্যান্ডার্ড আর কি। মানে আইএমএফ যদি কাউকে অ্যাপ্রুভ করে, তার মানে হচ্ছে এটা approved by all kind of global thought leader in terms of lending or in terms of monetary policies. So that we had to do as an economy. এখন আইএমএফ এর কাছে যাওয়াতে অনেকে মনে করলো আমরা শ্রীলঙ্কা হয়ে গেছি, পাকিস্তান হয়ে গেছি। ব্যাপারটা এরকম, আমাদের আইএমএফ এর কাছে যাওয়াটা ছিল প্রিকশনারি। অন দ্য আদার হ্যান্ড শ্রীলঙ্কা বা পাকিস্তান আমাদের কাছে গেছে হচ্ছে রিঅ্যাক্টিভ ওয়ে, আমরা হয়ে গেছি প্রোঅ্যাক্টিভ। and we should praise the central banker, to be honest, and also the current prime minister for going to IMF before it was necessary, before it was essential. So in fact IMF এর টিমরাও প্রেস করছে যে you guys have all, মানে অন্যরা যেটা করে ইউজুয়ালি IMF এর কাছে মানুষ যায় হচ্ছে বিপদ হওয়ার পরে, বুঝছো, ওই যে বিপদ হওয়ার পরে তারা IMF এর কাছে যায়, মানে অ্যাজ এ রিঅ্যাকশন। আর আমাদের ছিল অনেকটা প্রোঅ্যাক্টিভ। So it was a praiseworthy move from our government. So it happened, and যাই হোক আইএমএফ আসার পরে আইএমএফ কিছু রিকমেন্ডেশন দিল সেন্ট্রাল ব্যাংককে, যে তোমাদের কিন্তু রেট ক্যাপটা রাখা যাবে। রেট ক্যাপটা রাখতে গেলে তুমি কিন্তু ইকোনমি টোটালি অপারেট করবে না, তখন তুমি এই যে তোমাকে আমি টাকা দিচ্ছি, টাকার কোনো লাভ নাই। মানে ব্যাপারটা ডাক্তার এসে পড়ে যে আমি আপনাকে ওষুধ দিয়ে দিলাম, কিন্তু আপনি ওষুধও খাচ্ছেন, আবার ধরেন আপনি সুগারের রোগী, আপনি ওষুধও খাচ্ছেন বা ইনসুলিনও নিচ্ছেন, আবার প্রতিদিন চা দিয়ে অনেক চিনি দিয়ে চা খাচ্ছেন, এটা কিন্তু হবে না। সো ওরকম আইএমএফ কেম টু আস এজ এ ডক্টর, যে আপনাকে ঠিক আছে ইনসুলিন দিয়ে দিলাম, বাট মেইন কাজ করা লাগবে চিনি বন্ধ করা লাগবে, হ্যাঁ, অথবা হাঁটা শুরু করা লাগবে। তো আমাদের কাছে কিছু প্রেসক্রিপশন দিয়ে দিল যে আপনি আগে রেড ক্যাপটা সরান। তো আমাদের রেড ক্যাপটা সরানো হয়েছে। তো রেড ক্যাপটা সরায় এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমার আগে 9% রেট ক্যাপ ছিল, এখন গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক বলে দিল ঠিক আছে এটাকে একবারে না সরায়, ধাপে ধাপে সরায়। তো এখন যেটা করছে সেটা হচ্ছে আমাদের যে কটা বাজে, আমি টাইম, হ্যাঁ আজ 5টা 8 বাজে, একটু টাইম আছে, আমি 10 মিনিট কথা বলবো, দেন আপনাদের কোয়েশ্চেন নেব। I'll talk till 5:30, then I'll take your questions. হ্যাঁ, তো সেন্ট্রাল ব্যাংক করলো কি যে না ঠিক আছে একটা কাজ করি, আমরা যেটা করি যে আমাদের যে 6 মান্থ ট্রেজারি বিল আছে, 6 মান্থ ট্রেজারি বিল যে রেটটা আছে, ওই রেটটাকে আমরা বেঞ্চমার্ক রেট ধরি। আমাদের গভর্নমেন্টের ট্রেজারি বিল থাকে না, ট্রেজারি বিল বন্ড, এগুলো সবাই ফলো করে। গভর্নমেন্ট যে ট্রেজারি বিল ইস্যু করে, ট্রেজারি বন্ড ইস্যু করে, ফলো করে এনিওয়ান? স্যার এক্সাক্ট রেটটা বলতে পারবো না, বাট মোটামুটি জানা আছে। এটা করা উচিত, কিন্তু অবশ্যই করা উচিত, মানে ইউ শুড অলওয়েজ ফলো। আচ্ছা আমি দেখি, আমি একটা জিনিস শেয়ার করি উইথ আদি বা ইফ পসিবল, ফোন থেকে করতে ইজি হবে। দেখি আমার কাছে, হ্যাঁ আছে। আদি ভাই আপনি তো একটু সবাইকে গ্রুপে দিয়ে দিতে পারেন, জাস্ট টু সি যে Yes, sir. এইভাবে মানে আমি পার্সোনালি এইভাবে ফলো, হ্যাঁ, যে আমাদের তো ট্রেজারি বিল বন্ড আছে, মানে একদম 91 ডেজ থেকে 1 ইয়ার পর্যন্ত এটাকে বলে ট্রেজারি বিল। শর্ট টার্ম গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টকে বলে ট্রেজারি বিল, আর 1 ইয়ার প্লাস হলে এটাকে বন্ড বলে, ট্রেজারি বন্ড বলে। আপনি দেখবেন যে আমাদের আরেকটু হিস্ট্রিক্যাল ডেটা দিতে পারলে ভালোই, তো আমার কাছে থাকে, বাট আমার এই মুহূর্তে এত পুরোনো ডেটা নাই। সো ট্রেজারি বিল বন্ডের রেটটা ফলো করবে, মানে এটা ইন্টারেস্ট রেট বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট। তো মানে ইকোনমিতে কি হচ্ছে, গভর্নমেন্টের রিস্ক ফ্রি রেটটা বোঝার জন্য এটাই, রিস্ক ফ্রি রেটটা দেখলে বুঝতে পারবে যে ইন্টারেস্ট রেটটা কোন দিকে যাচ্ছে। তো ট্রেজারি বিল বন্ড তো বললো যে সেন্ট্রাল ব্যাংক বলছে 6 মাসের ট্রেজারি বিল এর সাথে আমি একটা 3% করে দিব, অ্যাড করে দিব করিডর। তো যে 6 মাসের ট্রেজারি বিল হয় 7%, এর সাথে গভর্নমেন্ট এর সাথে ব্যাংকগুলা
আর 3% অ্যাড করে তাদের ইন্টারেস্ট ডিটারমাইন করতে হবে। তো এখন রেট ক্যাপটা নাই, মানে পার্শিয়ালি উইথড্র হয়েছে আর কি। এখন যাই হোক, তো যেখানে ছিলাম গল্পটার, সেটা হচ্ছে যে এই যে একটা ইম্পোর্ট কস্ট হঠাৎ করে বেড়ে গেল, ওইখান থেকে আমার বাট অন দ্য আদার হ্যান্ড রেমিটেন্স স্টেবল, এক্সপোর্ট স্টেবল, ওইখান থেকে আমার শুরু হলো ইনফ্লেশন, ওইখান থেকে শুরু হলো আমার এক্সচেঞ্জ রেটের ফল, রিজার্ভের ফল, ওইখান থেকে ইন্টারেস্টের বাড়া। দেখেন আমি ইন্টারেস্টের জানটাকে আমরা যেহেতু আমাদের যেহেতু লেন্ডিং রেটটা মার্কেট ডিটারমাইন না, এই জন্য আমরা ইন্টারেস্ট রেট বোঝার জন্য আমরা কল মানি রেটটা দেখি, মানে ইন্টার ব্যাংক লেন্ডিং রেট, যেটা কল মানি রেট ওটা দেখি। মানে কমার্শিয়াল লেন্ডিং রেট এখন রেট ক্যাপ আছে, 9% রেট ক্যাপ আছে, মাত্রই তো রেট ক্যাপে উঠলো, সেই জন্য এখন পর্যন্ত মানে মার্কেট ডিটারমাইন ইন্টারেস্ট আমরা দেখতে পাই না লেন্ডিং রেটের ক্ষেত্রে। তো আমরা যেটা দেখি মানে অ্যাজ এন অ্যানালিস্ট আমি যেটা সবসময় ফলো করি সেটা হচ্ছে অ্যাভারেজ কল মানি রেটটা দেখি, বা ইন্টার ব্যাংক লেন্ডিং রেটটা। তো দেখেন কল মানি দেখেন আমাদের সবসময় 4 এর দিকে ছিল, 4 করোনার সময়টা হলো 2%, 2.1%। আচ্ছা এখানে 2.1% কেন হলো? হঠাৎ করে ইনফ্লেশন কমে গেল কেন, কে বলতে পারবে? ভাইয়া মেবি মার্কেটে টাকা পয়সার ফ্লোটা বাড়ানোর জন্য মেবি এটা কমাই দিতে, যাতে ব্যাংকগুলো বেশি টাকা নিজেদের মধ্যে নিয়ে জনগণকে যাতে দিতে পারে। মেবি এটা করোনার সময় ছিল। একটু উল্টা করে ফেলছো কথাটা, এরকম হয় টাকা পয়সা ফ্লো বাড়াতে ইন্টারেস্ট কমে গেছে। ইয়েস ইয়েস ইয়েস। দেখো দেখো রিজার্ভের সাথে কারেক্ট, দেখো 2021 দেখো রিজার্ভ 36 থেকে 46 হয়ে গেল, মানে কি আমার ইকোনমিতে অনেক টাকা, অনেক ডলার চলে আসছে, টাকার কোনো অভাব নেই, মানে মানি ফ্লো বেড়ে গেছে, ইন্টারেস্ট কমে গেছে। দেখছো 4 থেকে 2 হয়ে গেছে বিকজ অফ হায়ার রিজার্ভ, রাইট? আমি কি বুঝতে পারছি ভাইয়া? সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? না ভাইয়া, এটা আরেকটা রিপিট। আচ্ছা এটা বুঝো নাই, মানে এই যে দেখো 2021 আমার এভারেজ কল মান রেট, এটা একটা ধরনের ইন্টারেস্ট ইন্ডিকেটর, রাইট? এটা একটা ইন্টারেস্ট রেট। যেহেতু আমাদের লেন্ডিং রেট ক্যাপ ছিল সবসময়, এই জন্য আমরা কখনোই লেন্ডিং রেটটা দেখতাম না, আমরা এভারেজ কল মান রেট দেখে ইন্টারেস্ট বোঝার চেষ্টা করতাম, এখনো এটাই করি। আর এখন তো পাশের লেন্ডিং রেট ক্যাপ আছে। দেখো এই যে 2020 ছিল 4% আমার ইকোনমিতে এভারেজ কল মানি রেট। কল মানি হচ্ছে ইন্টার ব্যাংক লেন্ডিং রেট, মানে এক ব্যাংক আরেক ব্যাংকে যে রেটে লোন দেয়, শর্ট টার্ম লোন দেয়, ওটাকে কল মানি রেট বলে। তাহলে ওই রেটটা এক সময় 4% ছিল 2020-এ, 21-এ সে 2% কেন হয়ে গেল? তো এর রিজন হচ্ছে ইকোনমিতে মানি ফ্লো বেড়ে গেছে। দেখেন এই যে এটা দেখলে বুঝবেন, এত রিজার্ভ হয়ে গেছে ইকোনমিতে। $36 বিলিয়ন ছিল 2020-এ, 21-এ গেছে $46 বিলিয়ন। রিজার্ভ এত বাড়ছে, মানে সেন্ট্রাল ব্যাংকের কাছে এত রিজার্ভ আসছে, সেন্ট্রাল ব্যাংকগুলোকে বলছে যে তোমরা কি করবা। ব্যাংকগুলার কাছে রিজার্ভ মানে এত ডলার রয়ে গেছে, এত টাকা রয়ে গেছে, মানে রিজার্ভ বাড়া মানে কি? সেন্ট্রাল ব্যাংকের কাছে রিজার্ভ আছে, ব্যাংকগুলার আর ওই রিজার্ভের দরকার নাই, মানে ব্যাংকগুলার রেমিটেন্স দিয়ে হয়ে যাচ্ছে, ইম্পোর্ট কস্ট কমে গেছে। তো ব্যাংকগুলোর কাছে টাকা মানে অ্যাম্পল অ্যামাউন্ট অফ মানি আছে, সেন্ট্রাল ব্যাংকের কাছে মানি আছে, কমার্শিয়াল ব্যাংকের কাছে মানি আছে, তার মানে একদম রিজার্ভ বেড়ে গেছে ওভার ইকোনমিতে, ফরেক্স রিজার্ভ। তখন মানি সাপ্লাই যখন ইকোনমিতে বেড়ে গেছে তখন ইন্টারেস্ট রেট ফল করছে। আমি কি বুঝতে পারছি ভাই? এই দেখেন আবার দেখেন, এই যে দেখেন 21 সালে আবার দেখেন রেমিটেন্স কত বাড়ছে, $18 বিলিয়ন থেকে হয়ে গেছে $24 বিলিয়ন। রিজার্ভ 36 থেকে হয়ে গেছে $46 বিলিয়ন। মানে প্রত্যেকের হাতে প্রচুর টাকা, প্রচুর ডলার আসছে, প্রচুর রেমিটেন্স আসছে। তো ব্যাংকগুলো বলতেছে, সেন্ট্রাল ব্যাংক আছে যে বস আমার তো টাকার দরকার নাই, বরঞ্চ আপনি ডলার আমার থেকে নিয়ে যান, আমাকে টাকা দেন, মানে আমার ডলারের দরকারই নেই। মানে ইকোনমিতে এত ডলার আসছে, সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলো বলতেছে মানে এত রেমিটেন্স আসছে, কমার্শিয়াল ব্যাংকগুলো বলতেছে যে সেন্ট্রাল ব্যাংকে বলতেছে আমি এত ডলার দিয়ে কি করবো, আপনি ডলার নিয়ে যান, আমাকে টাকা দেন। তার মানে সিস্টেমে মানি সাপ্লাই বেড়ে গেছে, মানে টাকার সাপ্লাই বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট ফল করছে। মানে এত অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, এত অ্যাভেলেবিলিটি অফ মানি, মানে মানি সরবরাহ, টাকার সরবরাহ এত বাড়ছে যে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে লোন নেওয়ার দরকারই নাই, তখন এই যে ইন্টারেস্ট কমে গেছে, ব্যাংক টু ব্যাংক ইন্টারেস্ট কমে গেছে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হাউ ইজ ইট কানেক্টেড উইথ দ্য ডলার সাপ্লাই? ভাইয়া জি জি, মানে 2023-এ যা হয়েছে ওটার অপোজিট হয়েছে 2021-এ। 23-এ আর 22-এ এসে আমাদের রিজার্ভ কমছে, আর 21-এ আসলে বাড়ছিল। তখন এমন বাড়ছে, কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে এত ডলার, কমার্শিয়াল ব্যাংকগুলো বলছে আমি ডলার দিয়ে কি করবো, ওরা তো ডলারে লোন দেয় না, লোন দেয় কিসে? কমার্শিয়াল ব্যাংকগুলো টাকায় লোন দেয় না, আমরা কি ডলার লোন নেই, টাকায় লোন নেই?
টাকাই লোন। তখন কমার্শিয়াল ব্যাংকগুলো ডলার কি করছে, ও বলছে সেন্ট্রাল ব্যাংকে বলছে যে বস আপনি ডলার নিয়ে নেন, আমাকে টাকা দেন। তো ও তো ডলার রেখে লাভ নেই, ওর কাছে ডলার রেখে কি করবে? সবার কাছে উদ্ধৃত ডলার ছিল, সবগুলো কমার্শিয়াল ব্যাংকের কাছে এক্সেস ডলার ছিল। তখন কমার্শিয়াল ব্যাংকগুলো ডলারটা দিয়ে দিল সেন্ট্রাল ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংকগুলো ঠিক আছে ডলার টাকা নেও, সবার কাছে টাকা চলে আসলো, প্রচুর টাকা দিয়ে লোন দিবে, লোনও তো দিতে পারতেছে না, কারণ ইকোনমিতে তো অপারেশন, এই ফ্যাক্টরিও বন্ধ, কেউ তো লোনও নিচ্ছিল না, কোভিডের সময় লোনও নিচ্ছিল না কেউ, লোনও নিচ্ছিল না, আবার প্রচুর টাকা ডিপোজিটও হইতেছে ডলারের থ্রুতে, সেন্ট্রাল ব্যাংকের থ্রুতে। তাহলে ইকোনমিতে মানি সাপ্লাই অনেক বেড়ে গেল, ইন্টারেস্ট কমে গেল। আমি কি তোমাকে বুঝাতে পারছি? জি ভাইয়া। Everything is connected to dollar supply. Dollar supply is অনেক ইম্পর্টেন্ট, এক্সটার্নাল ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট, এভরিথিং ইজ কানেক্টেড টু ডলার সাপ্লাই। তো এই হলো আমার অবস্থা। 21 সালে এসে আমার ইন্টারেস্ট ফল করলো 22 থেকে বাড়া শুরু করলাম, 22 আবার 4.65, 23-এ দেখেন 6.07 হয়ে গেল প্রিভিয়াস মান্থ, মানে জুনে হলো 6.42। তার মানে কি আমার ইন্টার ব্যাংক যে লেন এটা বাড়তেছে। এবং আমার ইভেনচুয়ালি আপনারা যারা যারা পার্সোনাল লোন নিয়ে থাকেন, আপনারা দেখবেন এখন কিন্তু আপনার পার্সোনাল লোনের রেট বেড়ে গেছে। সো ইভেনচুয়ালি ইন্টারেস্টের সামনে আরো বাড়বে, কারণ আমার ইকোনমিতে মানি সাপ্লাইয়ের সমস্যাটা এখনো শেষ হয় নাই। আমার এখনো রিজার্ভের উপর প্রেশার আছে, এখনো ব্যাংকগুলো প্রপারলি ইম্পোর্ট করতে পারতেছে না, তাদের এখনো সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা ধার চাইতে হয়, সেন্ট্রাল ব্যাংক তাদেরকে টাকা মানে ডলার, সেন্ট্রাল ব্যাংক থেকে এখনো ডলার চাইতে হয়, সেন্ট্রাল ব্যাংক ডলার দেয়, টাকা ওদেরকে টাকার এগেইনস্টে ডলার দিচ্ছে। তো তার মানে কি সিস্টেমে মানি ফ্লো এখনো ক্রাইসিস আছে। ডলার শর্টেজ থাকলে টাকার শর্টেজ থাকবে না, মাথায় রাখতে হবে। আমি কি আবার আপনাদেরকে বুঝতে পারছি? আই জাস্ট ওয়ান্টেড টু গিভ দিস মেসেজ। যখন ইকোনমিতে ডলার শর্টেজ থাকবে, মানে এফএক্স ক্রাইসিস থাকা মানে হচ্ছে লোকাল কারেন্সিরও ক্রাইসিস থাকবেই। বুঝতে পারছেন সবাই? জি ভাই। মানে তার মানে কানেক্টেড, পুরো গল্পটাই একই সুতায় গাঁথা। আমার ইনফ্লেশন যেখান থেকে আসছে, ওইখান থেকে আমার এক্সচেঞ্জ রেট ফল করতেছে, ওইখান থেকে আমার ইনফ্লেশন বাড়তেছে, ওইখান থেকে আমার রিজার্ভ ক্রাইসিস, ওইখান থেকে আমার আইএমএফ এর কাছে যাওয়া, ওইখান থেকে আমার গভর্নমেন্ট এখন একটু ইনস্টেবল, ওইখান থেকে এখনকার যে রুলিং পার্টি ওরা একটু শেকি। একই সুতায় গাঁথা, পুরো গল্পটা একই সুতায় গাঁথা। সো ওইখান থেকে আবার আমাদের নেক্সট ইলেকশনে কি হবে, সো সবকিছু ওই একই সুতায় গাঁথা। আমার গল্প এখানেই শেষ, আমি আর গল্প করবো না। আই থিঙ্ক আমি যতটুকু বলতে চাচ্ছিলাম পুরোটাই বলে ফেলছি। আরো কিছু ছোটখাটো জিনিসপত্র আছে, যেমন ধরেন লেটস সে ইনফ্লেশন যখন বাড়ে। আচ্ছা, আমাদের ইকোনমিতে আসলে একটা জিনিসই বুঝছেন ভাইয়া, আমাদের ইকোনমিতে টাকা ঢুকে কিভাবে এটা বুঝলেই হয়। টাকা কিন্তু ঢুকে ভাইয়া দুই ভাবে, ওই রেমিটেন্স আর এক্সপোর্ট, এছাড়া আর কোনো ওয়ে নেই টাকা ঢুকে। there is no other way where we are making money. আর কোনো ওয়ে আছে বলেন তো টাকা ঢোকার এখানে? আমি তো আর দেখি না, মানে আমার তো এক্স্যাক্টলি, মানে ডোমেস্টিক ইনকাম তো আর আমার নিজের টাকা নিজে ছাপাইতে পারি, তাহলে ছাপাইলে লাভ কি হবে? একটা সময় ইনফ্লেশন হয়তো টাকার দাম কমে যাবে, ঠিক না? চাইলে সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাইতে পারে, বাট এরকম লাভ হবে লং রানে? ধর আমাকে হঠাৎ করে সেন্ট্রাল ব্যাংকে সে 1 কোটি টাকা দিয়ে দিল, সবার পকেটে 1 কোটি টাকা করে ঢুকাই দিল, ছাপাই দিল, কোনো লাভ হবে? মনে হয় কোনো লাভ হবে? আরো বেশি ইনফ্লেশনটা বাড়বে। এক্স্যাক্টলি, ইন দ্য লং রান ওই 1 কোটি টাকার ভ্যালু 0 টাকাই হয়ে যাবে। মানে ওই 1 কোটি টাকা দিয়ে হয়তো দেখা যাবে যে সবার পকেটে যদি সেন্ট্রাল ব্যাংক বলে আজকে সবাইকে 1 কোটি টাকা করে দিয়ে দিলাম, ইনফ্লেশন এমন ভাবে বাড়বে তখন 1 কোটি টাকার ভ্যালু হয়ে যাবে 1 টাকার মতো। আই জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল। সো এটা তো মানে দেয়ার ইজ নো ইনফ্লেশন, টাকা ছাপায় তো আপনি মানুষকে ধনী করতে পারবেন না, মানে ইকোনমিতে তো মানি ফ্লো হবে না। মানি ফ্লো রিয়েল সোর্স হচ্ছে এক্সটার্নাল সোর্স। যখন এক্সটার্নাল সোর্স থেকে টাকা আসবে তখনই ইকোনমিতে ক্রাইসিস কমবে, আমার ইন্টারেস্ট রেট কমবে, ইনফ্লেশন কমবে, আমার এক্সচেঞ্জ রেট স্ট্রং হবে, আমার টাকার দাম বাড়বে, আমার পুরো দেশে স্টেবিলিটি আসবে। তো ওইটাই হচ্ছে আমাদের ক্রাইসিসের মধ্যে আমরা গেছি। 2022 সালটা পার্টিকুলারলি ওয়াজ ভেরি ব্যাড ইন টার্মস অফ ইম্পোর্ট। দেখেন ইম্পোর্ট টাচ করছে $90 বিলিয়ন, যেখানে আমার এক্সপোর্ট হয় $50 বিলিয়ন, ইম্পোর্ট হয়েছে $90 বিলিয়ন, মানে অলমোস্ট $40 বিলিয়ন আমার ট্রেড ডেফিসিট। মানে আপনি জাস্ট আপনাকে পার্সোনালি যেভাবে চিন্তা করেন না ওইভাবেই চিন্তা করেন। আপনার যদি ইনকাম থাকে 50 টাকা,
আপনি খরচ করেন 90 টাকা, আপনি কতদিন চলতে পারবেন? আপনার ধরেন কিছু রিজার্ভ রাখা আছে, ওই রিজার্ভ তো শেষই হয়ে যাবে একটা সময়, ঠিক না? ব্যাপারটা এরকমই হয়েছে। তো ধরেন 50 টাকা ইনকাম বা 90 টাকা খরচ, 40 টাকা রিজার্ভ থেকে টান দেওয়া হবে, আবার 21 টাকা রেমিটেন্স আসছে, তো 70 টাকা হয়েছে আমার টোটাল ইনকাম। বাট খরচ তো 90 টাকা, তো 20 টাকা আমার রিজার্ভ থেকে গেছে, যত টাকা জমা রাখছিলাম ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্টে হোক অথবা মাটির বাক্সে রেখে রেখে দিয়েছি, যেখানেই রাখি একই, কিন্তু ব্যাপারটা একই, সেম গল্পটা সেম। সো ইভেনচুয়ালি মানি হ্যাজ টু কাম ফ্রম দ্য আউটসাইড, আদারওয়াইজ আই ক্যান নেভার বি রিচ, ঠিক আছে? সো অ্যাজ এন ইকোনমি আমার রিচ হইতে হলে, আরো রিচার হইতে হলে আই হ্যাভ টু প্রডিউস এন্ড আই হ্যাভ টু এক্সপোর্ট, অথবা আমার ইম্পোর্ট কমাইতে হবে, যে কোনো একটা। ইদার আমি এমন প্রোডাকশন করি যেটা কারণে আমার এক্সপোর্ট হবে, অথবা ইম্পোর্ট সাবস্টিটিউট করি। ধরেন এরকম যদি হয়তো আমার তেলের খনি পেয়ে গেলাম, আল্লাহ পাক যদি আমাদেরকে দিয়ে দিত, তাহলে এখন আমার তেল কিনতে হবে না, তাহলে আবার এই বছরে $7-8 বিলিয়ন বেঁচে যেত, $10 বিলিয়ন বেঁচে যেত, ওই টাকাটা আমার রিজার্ভে অ্যাড হইতো, ঠিক না? এই তো ব্যাপারটা তো এরকম। খুব সহজ, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। তো অ্যাজ এন ইকোনমি আমাদের এখন, আমার যেটা মনে হয় আমাদের, আই রাইটলি এগ্রি উইথ সামওয়ান হু সেড যে আমাদের কিছু এই স্ট্রেংথ আছে। একটা স্ট্রেংথ হচ্ছে আমাদের আমাদের হিউম্যান রিসোর্স, আই উড সে, মানে আমাদের পপুলেশন আলহামদুলিল্লাহ ইজ গুড এনাফ। আমরা মানে উই আর প্রডিউসিং, মানে আমাদের পপুলেশন আমি বলবো যে মোটামুটি প্রোডাক্টিভ আছে। মানে ইদার আমরা যেটা করতেছি, আমরা প্রতি বছর কিন্তু 10 লাখ লোক দেশের বাইরে পাঠাচ্ছি। গত বছরও 2022 আমরা পাঠাচ্ছি 1.1 মিলিয়ন ওয়ার্কার। বেসিক্যালি ওরাই আমাদেরকে বাঁচায় রাখছে। এই 10-11 লাখ লোক প্রতি বছর, এই বছর মনে হয় 7 মাসে 7 লাখ লোক চলে গেছে, 7-7.5 লাখ চলে গেছে পিপল। আমাদের দেশের মানুষজন আর যাই হোক হার্ডওয়ার্কিং, মানে হ্যাঁ দুর্নীতি করি বা যাই করি, বাট একটা পোর্শন অফ পিপল যারা পার্টিকুলারলি যারা লোয়ার গ্রুপের পিপল, মানে লো ইনকাম পিপল, দে লাভ দেয়ার ফ্যামিলি সো মাচ যে তারা এটাকে মানে ফ্যামিলিকে সার্ভ করার জন্য বা একটা ভালো লাইফ দেওয়ার জন্য তারা দে আর গোয়িং টু কান্ট্রিজ লাইক ধরো সৌদি, মালয়েশিয়া, সুদান, বাহরাইন, ইরান, ইরান না সরি ইরাক, যেখানে পারতে যাচ্ছে, ইতালিতে যাচ্ছে, ফ্রান্সে যাচ্ছে। আমরা বৈধ পথেই প্রতি বছর 10-11 লাখ লোক পাঠাচ্ছি। দে আর ওয়ার্কিং হার্ড, দে আর সেন্ডিং মানি, ওখানে তারা কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছে, দেশে টাকা পাঠাচ্ছে। এই টাকাটাই আমাদের রিজার্ভ তৈরি হচ্ছে, এই টাকার বদলতে আসলে আমরা বেতন পাচ্ছি। আমরা যারা আছে আজকে যে জুমে ক্লাস করতেছি, জুমে কথা বলতেছি এসি রুমে বসে, দিস ইজ বিকজ অফ দেয়ার হার্ড ওয়ার্ক, টু বি অনেস্ট। তো একটু যদি বিগার পিকচারটা দেখি না, আমাদের প্রতি রেসপেক্টটা বেড়ে যাবে। তারপরে আরেকটা ক্লাস হচ্ছে যারা ওয়ার্কিং, যারা হচ্ছে গার্মেন্ট গুলোতে চাকরি করতেছে, তার কত টাকা বেতন পায়? একটা মিনিমাম ওয়েজ নিচ্ছে, ওই ওয়েজের এগেনস্টে they are producing the export materials that we are very much proud of today. আমরা যেখানেই যাই, ইউএসএ তে যাই, ইউকে তে যাই, শপিং করতে গেলে দেখি যেটাই ধরি মেড ইন বাংলাদেশ লেখা। তো আই ফিল ভেরি প্রাউড যে ইয়া দ্যাট ইজ মেড বাই সামওয়ান ফ্রম আস। সো কেন কেন বলেন তো, কেন বাংলাদেশকে বাংলাদেশ থেকে প্রোডাক্ট নেয় H&M? কেন নেয়? বিকজ অফ দিস ওয়ার্কার্স, দে আর সো হার্ড ওয়ার্কিং, দে আর সো গুড। কেন যারা নেয়, H&M নেয়, কেন ধরো নাইকি নিচ্ছে? মোস্ট অফ দেয়ার প্রোডাক্টস আর কামিং ফ্রম প্রাইমার্ক, সবগুলো বড় বড় ব্র্যান্ড আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে। কেন? Lower labor cost. Lower labor cost and also the efficient labor. শুধু লোয়ার কস্ট হলে কি নিয়ে নিত যদি এফিশিয়েন্ট না হতো? Yes, sir. Also They are good, efficient. they are hardworking, they are efficient. So we should respect these people. আমাদের যখন আমরা বিগার পিকচার দেখবো না, এগুলো বুঝার, যখন এগুলো বুঝবো, এগুলো শিখবো। সো একটা হচ্ছে লেবার ফোর্স, লোয়ার লেবার ফোর্স, আর অলসো দে আর হার্ডওয়ার্কিং, দে আর এফিশিয়েন্ট। আমাদের যতটুকু আমি জানি, আমাদের ইনএফিসিয়েন্সি আছে এক্সপোর্ট আর হিসেবে, সেটা হচ্ছে পোর্ট লেভেল। আমাদের পোর্টগুলো অত এফিশিয়েন্ট, বাট প্রোডাকশন স্টেজ উই আর ভেরি মাচ এফিশিয়েন্ট। মানে প্রোডাকশন কেউ বলতে পারবে না যে ফ্যাক্টরিতে কোনো কিছু দেরি হয়েছে বা ডিলে হয়েছে। ডিলে হয় বা দেরি হয় পোর্টের কারণে, পোর্টটা প্রপারলি অপারেট করা হয়। পোর্ট হয়তো অত ভালো পোর্ট নাই, আর ভালো পোর্ট আমাদের লাগবে। আমাদের টিপসি পোর্ট হচ্ছে আলহামদুলিল্লাহ, চালু হয়ে গেলে হয়তো পোর্টের সমস্যাটা সমাধান হবে। পোর্টে একটু টাইম লেগে যায় লোড আনলোড করতে প্রোডাক্টে।
but even that is the bigger picture we have, and yeah, and there are problems. আমাদের ইকোনমিতে অনেক প্রবলেমও আছে, but strength হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স, আমাদের লেবার ফোর্স, পার্টিকুলারলি আমাদের remitters and also our garment workers, and also আমাদের ইন্টারনাল ইকোনমিকে যারা বাহির রাখছে এসএমই বিজনেসেস, they are also doing fantastic. like ধরো মুড়ি দোকানদার, চাওয়ালা, পানওয়ালা, everyone is working hard, and also the resilience we have. মানে আমি পার্সোনালি বিলিভ করি আমাদের ইকোনমির সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে, যদি ওটাকে বাদ দিই, তো রেজিলিয়েন্স। মানে আমাদের পিপলদের মধ্যে রেজিলিয়েন্স আছে। মানে আমরা হিস্ট্রিক্যালি এত এত ডিজাস্টার দেখে আসছি। ধরেন যদি বলি যে সেটা ভোলা সাইক্লোন 1970-এ, একটা সাইক্লোনে মনে হয় 10 লাখ লোক মারা গেছে। ভোলা সাইক্লোন 70 সালে যে সাইক্লোনটা হয়, তো ওইখান থেকে আবার প্রতি বছরই বন্যা হয়, যেখানে সেখানে বন্যা হইতেই থাকে, জলোচ্ছ্বাস হয়, নদী ভাঙন হয়। এত কিছুর পরেও আমরা কিন্তু প্রত্যেকটা ন্যাচারাল ডিজাস্টারকে ফেস করে we have recovered, we have restarted our life every time we have faced natural disaster. সিডর হইল, এর আগে তো বড় বড় অনেকগুলো 98-এ বন্যা হয়েছে, 88-এ বন্যা হয়েছে, দেখেন ঢাকা শুদ্ধ ডুবে গেছে, 2004-এ বন্যা হয়েছে। So যত ন্যাচারাল ডিজাস্টার ফেস করছি, ইভেন কোভিডে we were one of the first countries in the world যারা রিওপেন করছে। We were one of the fastest country in the world to be vaccinated এবং to be completely reopened. That is the resilience of our people, of our economic system. আমাদের ফ্যাক্টরি ওপেন ছিল, আমাদের একটা সময় বনেই হয় নাই কোভিড আছে, আলহামদুলিল্লাহ আমরা বেঁচেও গেছি। We were also lucky. So all this thing leads us to a place where আমি বলবো না যে আমরা শ্রীলঙ্কা বা পাকিস্তান হয়ে যাচ্ছি। Yeah, things could have been much better if there was less corruption. I completely agree with you. And the frustration থাকাটা স্বাভাবিক ইকোনমি নিয়ে because of the corruptions that we see around us. But আমি যেটা বিলিভ করি যে মিডিয়া আসলে এমন একটা সময় একটা লেভেলে চলে আসে, সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলি, পজিটিভ নিউজগুলো খুব একটা আসে না আমাদের আশপাশে, রেদার নেগেটিভ নিউজগুলো আসে। আমাদের গর্ব করার মতো অ্যাজ এন ইকোনমি অনেক কিছু আছে। আমরা ফুড প্রোডাকশনে উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এত ছোট ল্যান্ড সাইজে 17-18 কোটি লোককে খাওয়ানো অ্যান্ড এফিসিয়েন্টলি রাইস এবং স্টেপল গুলা প্রোডাকশন হচ্ছে, ভেজিটেবলস এন্ড রাইস। অ্যান্ড হ্যাঁ, আমাদের গম হয় না, গমটা আমদানি করে না, বাট স্টেপলের মধ্যে রাইস এন্ড ধরো রাইস এন্ড ভেজিটেবলস এন্ড এগুলো আমাদের সেলফ সাফিসিয়েন্ট। So there is also another, I would say, just another thing to think about. Such a small land size, but still we are producing for such a large population. And yeah, we definitely were lucky. We have very arable land could be urbor, but still we are also efficient. Our workers, our farmers are also very efficient, very hardworking. So that's our strength. And I believe, yeah, there are problems. Particularly, I'm also frustrated about the corruptions that we have seen. A corruption not actually given the strengths that we have, our resilience, our hardworking population, we would have been much better as an economy. There is a huge corruption gang that I don't want to talk about negative things because challenges আসলে এই করাপশন বা এই চ্যালেঞ্জগুলো সবগুলো ইকোনমিতে থাকে, আমাদের ইকোনমিতে আছে, একটু বড় স্কেলে আছে আর কি, দ্যাটস দ্য প্রবলেম। But I hope things will improve. কারণ even after corruptions and all, things have improved. Like ধরো আমরা তো 90s-এ, বাট যারা 80s-এ বা 70s-এ দেশে ছিল, ওদের সাথে যখন কথা বলি তখন দেশে যে আসলে ধরো মানে যমুনা ব্রিজ হওয়ার আগে আমার অনেক পরিচিত যারা উত্তরবঙ্গে থাকে, রংপুরের দিকে, মানে আমার সিনিয়র ভাই ব্রাদার আছে, যেমন ইয়াসিন ভাইয়ের অফিসেই শহীদ ভাই, হি ইজ দ্য রেসপেক্টেড গাই, ইয়াসিন ভাইয়ের কোম্পানি সিইও, he used to live in Rangpur during his childhood. So he was born in 70s, right? What was late 60s, I guess. উনি বললো যে রংপুর থেকে ঢাকায় আসবে এটা কেউ চিন্তা করতে পারত 70s during his childhood, যে রংপুর থেকে ঢাকায় আসবে এটা সাপোজ টু বি ইম্পসিবল। মানুষ চিন্তা করতো ঢাকায় আবার কিভাবে যায়, মানে it was so difficult to travel from Rangpur to Dhaka. মানে it was not even people used to think যে ঢাকা আবার কি রকম দেখতে। এখন তো
যমুনা ব্রিজ হওয়ার কারণে তুমি সকালে ঢাকায় এসে আবার রাতে চলে যেতে পারছো। সো উনি বললো যে এখন রংপুরের প্রত্যেকটা ঘরে ঘরে, উনি বললো যে ওনার চাইল্ডহুডে, উনি রংপুরে বড় হয়েছে, বলতো যে একবেলা খেতে পারতো বেশিরভাগ মানুষ, খুব খুব কষ্ট করে একবেলা খেতে পারতো। 70s এর কথা বলছে, পপুলেশন সাইজ তো 7 কোটি ছিল, আর ল্যান্ড সাইজ কিন্তু এরকমই ছিল, ঠিক না? আর উনি বললো যে 3 বেলা খেতে এরকম ঘর তো খুঁজে পাওয়া যেত ওনার গ্রামে, যে একটা দুটা ঘর 3 বেলা খেতে পারতো। মোস্টলি পিপল ইউজ টু হ্যাভ 1 মিল ইন আ ডে। অ্যান্ড আর এখন তো প্রত্যেকের ঘরে টিভি, ফ্রিজ, তোমার ডিশ আছে, ইন্টারনেট চলতেছে প্রত্যেকের ঘরে। কেউ না কেউ ইদার ঢাকায় কাজ করে অথবা দুবাইতে কাজ করে অথবা সৌদিতে কাজ করে অথবা মালয়েশিয়ায় কাজ করে। People are making money out of these jobs, and particularly after যমুনা ব্রিজ, আমাদের লাইফ অনেক ইমপ্রুভ করছে। তারা ঢাকায় সেল করতেছে ডিরেক্টলি, আগে তো দেখা যাচ্ছে প্রোডাকশন করে রংপুরের বাজারে সেল করতে হতো, পণ্যের দাম পেত না। এখন ডিরেক্টলি কারণ বাজারে আসতেছে, অথবা হয়তো চিটাগং চলে যাচ্ছে প্রোডাক্ট, অথবা খুলনা চলে যাচ্ছে, সিলেট চলে যাচ্ছে। সো লাইফস হ্যাভ ইমপ্রুভড আ লট ওভার দ্য টাইম। যারা একটু যদি বিগার পিকচারটা দেখি, এই জন্যই সবসময় না একদম সোশ্যাল মিডিয়াতে শ্রীলঙ্কা এগুলো কম্পারিজন না দেখে একটু বিগার পিকচার দেখা উচিত। আবার আমার কিছু পরিচিত ভাই যারা একটা পদ্মার ওই পারে থাকতো, তাদের ছোটবেলায় গল্প বলতো যে তারা মানে তাদের স্কুলে মানে স্কুলিং করা, কলেজ করা সো ডিফিকাল্ট, বাট আফটার পদ্মা ব্রিজ how their lives have changed. It's unimaginable. It's not imaginable. মানে উনি একটা ভাইয়ের গল্প বলছিল যে ওনার এসএসসি পরীক্ষা ছিল ওনার উপজেলারই, উনি যে উপজেলায় মানে উনি যে জেলায় জন্ম নিয়েছে ওই জেলারই সদরে, বাট ওনার গ্রাম থেকে ওনার সদরে যাওয়া লাগতো, যেতে নাকি 1 না 2 রাত লেগে যেত, এতগুলা নদী পার হইতে হতো, জোয়ার ভাটার অনেকগুলা ক্যাচ ছিল। তো উনি এসএসসি পরীক্ষা সদরে যে একটা হোস্টেলে থেকে পরীক্ষা দিচ্ছেন ওনার জেলাতেই, ধরো লেটসে ঢাকা জেলাতেই তোমার পরীক্ষার সিট পড়ছে উত্তরায়, বাট তুমি থাকো হচ্ছে লেটসে মতিঝিল, মতিঝিল থেকে উত্তরা না যেতে পারবে না, কারণ মাঝখানে অনেকগুলা ছোট ছোট খাল নদী আছে, তাহলে পার হইতে নাকি অনেক সময় লাগে, জোয়ার ভাটার ইস্যু আছে আবার। তো তোমার যেটা করতে হতো উত্তরায় যে তুমি থেকে তারপর পরীক্ষা দিবে, বাট মানে ওনার জেলাতেই উনি রাতে মানে সকালে যে পরীক্ষা ধরতে পারবে না, তো উনি রাতে ওখানে থাকতো, তারপরে এসএসসি পরীক্ষা পুরো দিয়ে তারপর আবার গ্রামে ব্যাক করছে 1 মাস পরে বা 2 মাস পরে। সো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন ব্যাক দেন। এটা আমি 70s 80s এর কথা বলতেছি। আর এখন তো তুমি ঢাকা থেকে বলে, আমি ঢাকা থেকে আমার বাসা চলে যায় 3 ঘন্টায়, জাস্ট বিকজ অফ পদ্মা। সো তুমি মনে হয় শরীয়তপুর না কই জানি থাক, মাদারীপুর হচ্ছে। সো the stories have changed. যারা 80s এ 70s এ ঢাকায় মানে বাংলাদেশে ছিল, 90s এ যারা স্ট্রাগল করছে তারা দেখছে না। আই টক টু মাই ড্রাইভার বলে যে স্যার আমার তো আমি যখন গাড়ি চালাই, ও 2000 সাল থেকে শুরু থেকে মানে প্রায় 25 বছর হয়ে গেছে গাড়ি চালাই ঢাকায়। তো বলে স্যার আমি থাকি নিকেতনে। তো বলে স্যার নিকেতন থেকে আমি আগে ভিকারুননিসা কলেজে যেতাম, 2005-6 সালের কথা, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ বেলি রোডে যেতাম, ডেইলি 3 ঘন্টা লাগতো। আর নিকেতন থেকে, নিকেতন তো লাইক ধরো গুলশান এই যে নিকেতন চিনে তেজগাঁও ইম্পোর্টের মাঝখানে জায়গাটা, এইখান থেকে বেলি রোড 6-7 কিলোমিটার 10 কিলোমিটার হবে কিনা শিওর না। ডেইলি 3 আওয়ার্স লাগতো স্যার, মানে এখন তো আমরা হাফ এন আওয়ারে চলে যাই, মানে জ্যাম থাকলে 40 মিনিটস, ম্যাক্স 1 আওয়ার। তো অনেক ইমপ্রুভ করছে। তো তো থিংস হ্যাভ ইমপ্রুভড আ লট, বাট হ্যাঁ এটা ঠিক যে থিংস কুড হ্যাভ বিন মাচ বেটার দেন উই আর নাও, যদি করাপশন না থাকতো। But even after that, we also have to look at the bright side. So I'm not praising any government or anything, but I'm praising the strength we have, the internal strength we have, the inherent strength we have as an economy, as a country, as a group of people. So we should feel proud of us, and we should not feel frustrated all the time. We should not feel negative about the economy. That's what I wanted to say. That's it from me. Now, if you have any questions, just ask me anything you want to know about the economy, anything else. Let's have a frank discussion. Then after that, we will finish. Like I'll take 4 or 5 questions. হ্যালো ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। সো আমি এখানে রেকর্ড থেকে দেখছি যে 2019 থেকে টু কারেন্ট ইয়ার বাংলাদেশ অলওয়েজ ট্রেড ডেফিসিটে আছে, অ্যান্ড
So how are we still surviving? I mean, Okay, even okay. in, yeah, how is it sustainable? That's a very good question. That's a very good question. Thank you for asking the question. ট্রেড ডেফিসিটের পরের অংশটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এই জন্য আমি তোমাকে বললাম না শুরুতে যে আমাদের কিন্তু বাসায় রাখছে ওই রেমিটাররাই। তো ট্রেড ডেফিসিট মানে কি? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, রাইট? তো আমাদের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টে অলওয়েজ নেগেটিভ ব্যালেন্স হয়, অলওয়েজ। কারণ আমার এক্সপোর্টের চাইতে ইম্পোর্ট সবসময় বেশি। আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, সহজে আমি একদম শুরুতে বলেছি ইম্পোর্টার ইকোনমি, ইম্পোর্টার ইকোনমি। আমরা বাই করি বেশি, সেল করি কম। বাট এরপরে যেটা আসে হচ্ছে রেমিটেন্সটা আসে। তখন রেমিটেন্সটা আমাদেরকে এটাকে ইকোনমিক্সের ভাষায় আমরা প্রাইমারি ইনকাম বলে। তো সরি, সেকেন্ডারি ইনকাম মনে হয় বলে, বা রেমিটেন্স ইনকাম, হোয়াটএভার ইট ইজ। তো ওটা অ্যাড হওয়ার পরে হয় আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। তো বেসিক্যালি দেখবা তুমি আমার এখানে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া আছে। তুমি দেখো যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমরা এই যে দেখো, এই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মোটামুটি ভাবে মানে ফ্ল্যাট রাখতে পারে বিকজ অফ রেমিটেন্স। যে এই মাসে জুন মাসে কিন্তু দেখবা পজিটিভ 1.29 পজিটিভ। সো এই জন্য আমরা মোটামুটি চলে যেতে পারি, কারণ বিকজ অফ রেমিটেন্স। এই দেখো এখানে $4 বিলিয়ন, $4 বিলিয়ন, $5 বিলিয়ন নেগেটিভ। আমার কিন্তু ট্রেড ব্যালেন্স $15 বিলিয়ন, $17 বিলিয়ন, $23 বিলিয়ন, $33 বিলিয়ন, $17 বিলিয়ন নেগেটিভ। বাট ওই যে বাকিটা রেমিটেন্স অ্যাড হয়, কিছুটা স্টেবিলিটি, কিছুটা ফ্ল্যাট আসে, $4-5 বিলিয়ন মতো নেগেটিভ থাকে। তো যেটা হয় আমাদের কিছু এফডিআই আসে, আমাদের কিছু ইনভেস্টমেন্ট পাই, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পাই। সেটা চায়না থেকে আসে, ইউএস থেকে আসে, জাপান থেকে আসে। এফডিআই গুলো একটা অনেক স্টেবল, আবার কিছুটা পজিটিভ অ্যাড হয়। আর বাকি থাকতে হচ্ছে আমরা কিছু গ্র্যান্ড পাই, যেহেতু আমরা এখনো এলডিসি, তো কিছু গ্র্যান্ড পাই, আর কিছু লোনও পাই, লো ইন্টারেস্টের লোন পাই। সো এইভাবে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে দেখবা কোনো কোনো বছর যে পজিটিভ, যেমন 2019-এ দেখো ব্যালেন্স অফ পেমেন্ট ফ্ল্যাট, 20-এ আবার পজিটিভ দেখো যে ব্যালেন্স অফ পেমেন্ট। এটাকে ওভারঅল ব্যালেন্স বলে, মানে ওভারঅল এক্সটার্নাল যে ট্রানজাকশন ইনফ্লো আউটফ্লোর ফ্লো হচ্ছে, এটা হচ্ছে একদম নেটটা, যেটাকে ব্যালেন্স অফ পেমেন্ট বলে। সো 0.01 মানে ফ্ল্যাট, তারপরে 3.66 মানে পজিটিভ $3.6 বিলিয়ন, পজিটিভ $9.27 বিলিয়ন। সো এই বছর আমরা অনেক অনেক কি পাইছি, অনেক এফডিআই পাইছি, অনেক গ্র্যান্ট পাইছি, হয়তো অনেক লোনও পাইছি, গ্লোবালি লিকুইডিটি অনেক ছিল। এরপর আবার নেগেটিভ, 22-এ নেগেটিভ, 23-এ নেগেটিভ, এই জন্য আমাদের রিজার্ভও কমছে, এক্সচেঞ্জ রেটও কমছে। আবার দেখো 23-এ যে লাস্ট 2 মান্থস কিন্তু এটা জিরো, মানে কি ফ্ল্যাট। মে মাসে ফ্ল্যাট ছিল, আর জুনে হচ্ছে পজিটিভ ছিল, $0.58 বিলিয়ন, হাফ এ বিলিয়ন ডলার পজিটিভ ছিল। সো এইভাবে চলতেছে দেশটা। আমার মেইনলি ট্রেড ব্যালেন্স নেগেটিভ ফর শিওর, আর আমার রেমিটেন্স হওয়ার কারণে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স $4-5 বিলিয়ন মতো ডেফিসিট থাকে, 6 বিলিয়নের মতো ডেফিসিট থাকে। ওটা আমার এফডিআই আসে, 2-3 বিলিয়নের মতো এফডিআই আসে। আর কিছু আদার কিছু ইনকাম হয়, লাইক ধরো আমাদের কিছু ট্রেজারিতে ইনভেস্ট করে কিছু ইন্টারেস্ট ইনকাম হয়। আর লেটস সে আমরা গ্র্যান্ট পাই অনেক টাকা প্রতি বছর, ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিছু গ্র্যান্ট পাই, ইউনিসেফ গ্র্যান্ট পাই, আর লোন নেই, আমাদের লোন হয়ে থাকে। বাট স্টিল আমাদের কিন্তু লোন টু জিডিপি রেশিও, লোন, অনেকে লোন নিয়ে কথা বলতেছে ইকোনমিতে, আমাদের অনেক লোন দিতে হবে, দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের লোন টু মানে ডেট টু জিডিপি রেশিও এখনো অনেক কম। মানে আমাদের মনে এখন এখানে কি দেয়া আছে ডেট টু জিডিপি? না, দেয়া নাই, বাট ইটস স্টিল অ্যারাউন্ড 40-45%। হ্যাঁ, ইট অলওয়েজ ইজ টু বি অ্যারাউন্ড 30% মোস্ট কেস, এখন বেড়ে 45% হচ্ছে। বাট অন্যান্য দেশে তুমি যদি দেখো, countries like Pakistan, Sri Lanka, they are 80-90%. Countries like ধরো even in India it's 50% or more. হ্যাঁ, এটি গুগল করলে পেয়ে যাবে। সো it's nothing alarming for us. আমাদের ডেটটা কিছু ডেট আছে শর্ট টার্ম ডেট, ওগুলো পে করা লাগবে। আর আমার তো নতুন করে ডেট পাবো, আমরা যেটা বললাম যে IMF এর অ্যাসুরেন্সের কারণে আমরা আবার নতুন করে লোন পাচ্ছি এখন। এই কারণে কি দেখবেন আপনি দেখবেন আমার ব্যালেন্সের মধ্যে পজিটিভ হয়ে আসছে লাস্ট 2 মান্থস পজিটিভ। এই হচ্ছে আমরা অনেক জায়গা থেকে লোন পাচ্ছি, আবার আমরা ইম্পোর্টটা কমাই নিয়ে আসতে পারছি। সো এটাই। বাট হ্যাঁ, ইন দ্য লং রান যদি ইকোনমিকে অ্যাকচুয়ালি গ্রো করাতে চাই, যদি আমি চাই যে আমার ইকোনমি অ্যাকচুয়ালি ডেভেলপড ইকোনমি হোক, আমরা যেটাকে স্বপ্ন দেখতেছি, উই ওয়ান্ট টু মেক আ ডেভেলপড কান্ট্রি বাই 2041, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ইদার রেমিটেন্স হোক, অথবা এক্সপোর্ট বাড়ায় হোক, অথবা ইম্পোর্ট কমায় হোক, আমার ব্যালেন্স অফ পেমেন্টে একটা 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 মানে একটা স্ট্রেংথ লাগবে, পজিটিভ স্ট্রেংথ লাগবে, যেটা চায়না করতে পারছে, প্রচুর এক্সপোর্ট করে করে টাকা রিজার্ভ বাড়াইছে।
ইন্ডিয়া যেটা এখন করতেছে, রিজার্ভ বাড়তেছে এভরি মান্থ বিকজ প্রচুর এক্সপোর্ট করে এবং ও ইম্পোর্ট কস্টটা কমাই নিয়ে আসছে। সো আমাদের আরেকটা সোর্স অফ রোবাস্ট এক্সপোর্ট লাগবে, সেটা আইটি হইতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্ট হইতে পারে, সেটা হইতে পারে ফ্রিল্যান্সিং দিয়ে হইতে পারে, হ্যাঁ, সেটা সেটা তোমার ডিজিটাল ডিভাইস হইতে পারে, বাট কিছু একটা লাগবে, অথবা রেমিটেন্স বাড়াইতে হবে মানে র্যাপিডলি। সো হ্যাঁ, ডেফিনেটলি ইটস নট সাস্টেনেবল, মানে ফর ইকোনমি টু বিকাম আ ডেভেলপ ইকোনমি, এটা দিয়ে হবে না, এই ফর্মুলা দিয়ে হবে না। এক্সপোর্ট বাড়াইতে হবেই, অথবা ইম্পোর্ট কমাইতে হবে, অথবা রেমিটেন্স বাড়াইতে হবে, যে কোনো একটা ওয়েতে আমি যেটা শুরুতেই বললাম যে আমার তো টাকা বানাইতে হইলে বাইরে থেকে আনতে হবে, আমি তো নিজে টাকা ছাপাইলে ওটা কোনো ভ্যালু নেই। সো ওটা করতে হবে। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। হু আস্কড দিস কোয়েশ্চেন? Tahasin, right? That's a Yes, very good sir. question. So we are now surviving. We are now barely surviving. আমাদের এই জন্য ইকোনমিতে গ্রোথ হচ্ছে বিকজ অফ দ্য, যেহেতু আমরা সার্ভাইভ করতেছি, আমাদের ইন্টারনাল ফ্যাক্টরগুলো এখানে গ্রোথ হচ্ছে। আমার ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ থাকলেও মানে এটা পজিটিভ। দেখো লং রানে দেখো, এই যে যদি 5 বছর দেখো, মানে পজিটিভ নেগেটিভ মিলে একটা ব্যালেন্স মোটামুটি একটা মানে এমন সিচুয়েশনে আছে যে আমার খুব বেশি নেগেটিভ না, মানে পজিটিভ নেগেটিভ মিলে হয়তো আমার ইন দ্য লং রান আমি হয়তো $1-2 বিলিয়ন নেগেটিভ, ওরা আমার লোন নিতে হয়েছে। সো দের ইজ নো সিগনিফিকেন্ট আর কি প্রেশার ইন টার্মস অফ প্রাইস, ইন টার্মস অফ ব্যালেন্স অফ পেমেন্ট। বাট হ্যাঁ, বাট টু বি আ রিচার কান্ট্রি, টু বি আ ট্রুলি ডেভেলপড ইকোনমি, লাইক দ্য ওয়ে সিঙ্গাপুর ডেভেলপ, লাইক দ্য ওয়ে কোরিয়া ডেভেলপ, সাউথ কোরিয়া ডেভেলপ, অথবা যদি ধরি আমরা আমাদের একটু পাশের দেশ, যদি ধরো মালয়েশিয়া, এরা সবাই এক্সপোর্ট ভিয়েতনাম হ্যাঁ, এক্সপোর্ট দিয়ে ধনী হচ্ছে কিন্তু সবাই, যারা নব্য ধনী দেশ সবাই কিন্তু এক্সপোর্ট দিয়ে ধনী হচ্ছে। ভিয়েতনাম তো গার্মেন্টসও করে, গার্মেন্টসে মনে হয় ওরা নাম্বার 3, আমরা নাম্বার 2 গ্লোবালি। ওরা ইলেকট্রনিক্স অনেক কিছু এক্সপোর্ট করে, মালয়েশিয়া ইলেকট্রনিক্স এক্সপোর্টে খুব ভালো। আমাদের হয়তো ইলেকট্রনিক্সে ঢুকতে হবে, অথবা জুতা হইতে পারে, অথবা ফার্মাসি হইতে পারে। ইন্ডিয়া যেরকম ফার্মাসিতে গ্লোবাল লিডার, আই গেস চায়নার পরে ইন্ডিয়া আইটিতে গ্লোবাল লিডার এক্সপোর্টে। যারা যেরকম তোমার ডিজিটাল ডিভাইসে গ্লোবাল লিডার, চিপসে তাইওয়ান আছে, চিপসে গ্লোবাল লিডার। সো we are leader in RMG for sure, but we have to be a large player in other sectors, like it can be cheap digital device, it can be electronics, it can be leather, it can be pharma, it can be softwares, but we have to find new sources of income, new sources of export, অথবা রেমিটেন্স অনেক বাড়াইতে হবে হয়তো, বাট এটাও কতটা পসিবল আই ডোন্ট নো। But yeah, but I'm hopeful about IT sector because আমরা as a bank আমরা অনেক IT sector সাথে ফার্মের সাথে কাজ করি। We see that there are some emerging companies যারা কিনা সফটওয়্যার ডেভেলপমেন্টে ভালো করতেছে and they're exporting a good amount of money. So দেখা যাক ইনশাআল্লাহ। I'm hopeful about IT. I'm hopeful about IT as in like software and also digital device হয়তো আমরা ভালো করতে পারবো long run. And electronics এ যেরকম মানে কনজিউমার ইলেকট্রনিক্স এ ওয়ালটন ইজ শোয়িং সাম প্রগ্রেস। তো এরকম আরো 2-4টা প্লেয়ার যদি চলে আসে ওয়ালটনের মতো, যারা কিনা এক্সপোর্ট করা শুরু করবে, এগুলো স্মল নেমস। এখনো ফার্মাতে যেরকম বেক্স ফার্মা, রেনাটা, ওরা কিছু এক্সপোর্ট করে, এখানে খুবই স্মল অ্যামাউন্টে এক্সপোর্ট হয়, $100 মিলিয়ন, আর এগুলোকে $1 বিলিয়ন টাচ করা লাগবে খুব তাড়াতাড়ি। কিছু এক্সপোর্ট হয় লেদারে, কিছু এক্সপোর্ট হয় জুট প্রোডাক্টসে, বাট এই একটা অত বড় হয় না। মানে আরএমজির মতো আরেকটা বড় এক্সপোর্ট আইটেম লাগবে, and we are still looking for it. I hope it will be software development. আমাদের মনে হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট এখন পর্যন্ত রাফলি $100 মিলিয়ন মতো ইনকাম হয়, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এজ ইন লাইক ইনস্টিটিউশনেরও করে, ইন্ডিভিজুয়ালরাও করে, দুইটা মিলে মানে $100 মিলিয়ন মতো হয়। এটাকে স্কেলেবল করার সুযোগ আছে। আমাদের অনেক ইকোনমিতে তো অনেক young population আছে, so if they start freelancing more and more, তাহলে আমার freelancing ইনকামটা বাড়লো, that will be our other source of income. And ইনস্টিটিউশন যারা সফটওয়্যার ডেভেলপ করতেছে, লাইক ব্রেন স্টেশন আছে, ইনোসিস আছে, এরকম অনেক ছোট ছোট টেক ফার্ম তৈরি হইতেছে যারা কিনা সফটওয়্যার বানায় বাইরে এক্সপোর্ট করতেছে। এইরকম ইনস্টিটিউশনাল জেনেক্স, ইনফোসিস, ব্রেন স্টেশন, ইনোসিস এরা করতেছে। আর আবার ইন্ডিভিজুয়ালরা অনেকে সরাসরি ডলার আর্ন করতেছে ঘরে বসে। এইখানটা আমার মনে হয় স্কেলেবল করার সুযোগ আছে, বড় করার সুযোগ আছে। আর এছাড়াও লেদার হোক, ফার্মা হোক, তারপরে ধর তোমার ইলেকট্রনিক্স হোক, ডিজিটাল ডিভাইস হোক, এখানে আমাদের বা চিপ হোক, এখানে আমাদের কিছুটা সুযোগ আছে। এখানে কাজ হচ্ছে,
But hey, it could have been faster. I would say it could have been faster. It could have been faster for sure. But better late than never, definitely. গভর্নমেন্ট তো হাইটেক পার্ক করতেছে, হাইটেক পার্কে সবাইকে মানে দে আর ট্রাইং যে মানুষজন ওখানে ফ্যাক্টরি করে ডিজিটাল ডিভাইস বানায়, লাইক ডিভাইস লাইক ধরো ল্যাপটপস, রাউটার্স, মোবাইল ফোনস, হ্যাঁ, তারপরে কনজিউমার ইলেকট্রনিক্স লাইক টিভি, ফ্রিজ, হ্যাঁ, এগুলো বানায় বাইরে এক্সপোর্ট করি। অথবা ধরো যদি আমরা ইম্পোর্ট সাবস্টিটিউট করতে পারি, ধরো কম যদি ল্যাপটপ আর ইম্পোর্ট করা না লাগে, যদি ডেলের ল্যাপটপটাই আমার ঢাকায় তৈরি হয়, অথবা আমার ঢাকায় যদি আমি এইচপিটা অ্যাসেম্বল করি, খারাপ কি? ঠিক না? ঢাকায় বলতে গাজীপুরে বা সিলেটে বা যশোরে যেখানে হাইটেক পার্ক হচ্ছে, তো এইটাও একটা ওয়ে হইতে পারে ইম্পোর্ট কমানোর। অথবা যদি আমি এখানে আমি গার্মেন্টের মতো চিপ অ্যাসেম্বল করতে পারি। গার্মেন্ট আমরা কি করি, প্রোডাক্ট বানাচ্ছি না, তুলা কিনে এনে সুতা বানায় তারপরে টি শার্ট বানাচ্ছি না, ওইভাবে যদি আমরা, আমার তো চিপের র মেটেরিয়াল নাই, র মেটেরিয়াল ধর আমি কিনে নিয়ে এসে এখানে চিপ ডিজাইনটা করে, ডিজাইনটা ধর অন্য জায়গা থেকে হইলো, আমি জাস্ট অ্যাসেম্বল করলাম, এটাও হইতে পারে। চিপ এক্সপোর্টে আমরা কাজ করতে পারি। আর যেটা বললাম যে মোবাইল ফোন অ্যাসেম্বলি, ল্যাপটপ অ্যাসেম্বলি, তারপরে আদার ডিজিটাল ডিভাইস অ্যাসেম্বলি, রাউটার হতে পারে, ট্র্যাকিং ডিভাইস, কমিউনিকেশন ডিভাইস, তো অনেক গ্লোবাল তো এখানে এখন ওই দিকেই যাচ্ছে। আর সফটওয়্যারও তো আমাদের হিউম্যান রিসোর্সেস আর রেডি, নাও উই নিড দ্য রাইট ইনভেস্টমেন্ট, অ্যান্ড আই হোপ সে যে হিউম্যান রিসোর্সেস আর রেডি বলবো না, মানে অ্যাভেলেবল, এটাকে রেডি করা লাগবে। ধরো আমাদের তো অনেক লার্জ একটা ইয়াং পপুলেশন আছে, ইন্ডিয়া জায়গায় 90s পড়ছে, ওরা প্রচুর এই ইয়াং পপুলেশন গুলোকে নিয়ে সফটওয়্যার কোম্পানিতে ঢুকাইছে, এদিকে ট্রেন করছে, সফটওয়্যার বানাইছে, এক্সপোর্ট করছে, সফটওয়্যার বানাইছে, এক্সপোর্ট করছে। এই কাজটা আমরা এখন করতে পারি। সো these are the 2-3 wings I guess we can work out, and already we are doing good in terms of software. আমাদের মনে হয় এখন অলরেডি $100 million মতো সফটওয়্যার এক্সপোর্ট হয়। ফার্মাসিতেও আমরা এক্সপোর্ট করতেছি, দেখা যায়, আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ। আই এম হোপফুল পার্টিকুলারলি অ্যাবাউট সফটওয়্যার, কারণ আমি পার্সোনালি অনেকগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আমরা কাজ করি, মানে আমার টিম কাজ করি। সো I am hopeful about them, and they are doing good in terms of themselves. আর আরো বড় আরো এরকম ইনভেস্টর আশা লাগবে, যারা কিনা এরকম আমাদের ইয়াং পপুলেশনকে নিয়ে কাজে লাগায় এক্সপোর্ট করবে, ইনশাআল্লাহ আসবে। তারপর বলো আর কোনো কোশ্চেন থাকলে। স্যার, ট্যুরিজম সেক্টরের স্কেলেবিলিটি বা পটেনশিয়াল কেমন? ট্যুরিজম আসলে টু বি অনেস্ট পটেনশিয়াল অনেক আছে, বাট এইটা একটু ফার সাইডেড। কারণ কি, আসলে আমাদের মতো শ্রীলঙ্কা ট্যুরিজম অনেক ভালো করছে, শ্রীলঙ্কা অনেক ভালো করছে, মালয়েশিয়া, থাইল্যান্ড পার্টিকুলারলি অনেক ভালো করছে, ধরো ইন্ডিয়াও ট্যুরিজমে ভালো। প্রবলেমটা হয়ে গেছে আমাদের এখানে তো সিস্টেম সমস্যা, বুঝছো? এটা আমি খুব শর্ট টার্মে দেখতেছি না ট্যুরিজম অনেক ভালো। কারণ লেটস সে তুমি একজন কক্সবাজার যাবে, একটা foreigner, I'm being very frank with you, right? So they might want to, let's say, move around in the beach in a very, you know, so but people will come and disturb them. So আমাদের পপুলেশনের একটা প্রবলেম, বুঝছো? সো এটা হয়েছে, কিন্তু ফরেনার এক সময় কিন্তু কক্সবাজারে আসতো, এখন ফরেনার আসা একদম বন্ধ হয়ে গেছে। তো এইটা প্রবলেম হয়ে গেছে। আমাদের লার্জেস্ট সি বিচ আছে ওয়ার্ল্ডে, বাট আমরা এই সি বিচটাকে সেল করতে পারতেছি না বিকজ অফ এই লোকাল পপুলেশন। এই পপুলেশনকে ট্রেন করাটা এত সহজ না, অনেক টাইম লাগবে। ট্যুরিজমটা আমার মনে হয় না শর্ট টার্মে খুব তাড়াতাড়ি কিছু হবে, লং রানে তো অবশ্যই পসিবল, বাট মানে ট্যুরিজম সেক্টরটা একটু ফার সাইডের মনে হয়। মানে মানুষজন রেদার ভাববে ঠিক আছে আমি সি বিচ তো দেখবো, আমি গোয়া চলে যাই, অথবা শ্রীলঙ্কা চলে যাই, বা মালদ্বীপ চলে যাই। মালদ্বীপস ডিসপাইট বিং আ মুসলিম কান্ট্রি, মালদ্বীপসে কিন্তু ওই প্রবলেমটা নাই, মানে ওই যে হীনমন্যতা মানুষজনের, বা একটু যে মানে প্রবলেম যে লোকজন এসে ডিস্টার্ব করবো, এই জিনিসটা নাই। সো ধর একজন ইউরোপিয়ান ভাববে যে সি বিচে যেহেতু যাবো, বাংলাদেশে কেন যাবো, আর একটু দূরে তো মালদ্বীপ আছে, মালদ্বীপে চলে যাবো, অথবা শ্রীলঙ্কা যাই, অথবা ইন্ডিয়াতে গোয়া আছে। সো ও চিন্তা করে ভাই বাংলাদেশে গেলে মানুষজন ভিড় করে, ডিস্টার্ব করে। সো বা আবার আমাদের দেশে এখন পর্যন্ত ড্রিঙ্কিং, আই এম নট ফর ড্রিঙ্কিং, আই ডোন্ট ড্রিঙ্ক, মানে বলছে ট্যুরিজমের ক্ষেত্রে একটা বড় হচ্ছে ড্রিঙ্কিং অ্যান্ড গ্যাম্বলিং অ্যালাউ করা লাগে। তো এটাও ধরো একটা আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট, বা গভর্নমেন্ট এটা করবে কিনা। কক্সবাজারে তুমি যেই আসে, আমাদের অনেক ফরেন ইনভেস্টর গেস্ট আসে, তো দে অলওয়েজ ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু
ড্রিঙ্ক, তাও তো গুলশানে যেহেতু আমাদের অফিস, তো গুলশানে ড্রিঙ্কিং প্লেস আছে, বাট স্টিল there are not enough places where they can drink and gamble or they can hang out. So এইটা হচ্ছে ট্যুরিজমের একটা বাধা। ন্যাচারাল বিউটি তো সবাই দেখতেই আসে, এট দ্য সেম টাইম মানুষ আরো এন্টারটেনমেন্টের সোর্স খুঁজে। সো ওই জিনিসটা আমাদের দেশে নাই, তৈরি হয়নি। বাট অন দ্য আদার হ্যান্ড ধরো আমাদের কম্পিটিটিভ যে ইকোনমি, শ্রীলঙ্কা, মালদ্বীপস বা ইন্ডিয়া, ওখানে তো লো কস্টে মানুষ ঘুরে আসতে পারে, আর ওইখানে এগুলা ওপেনলি করতে পারে। সো এই জন্য ট্যুরিজম বাংলাদেশ পিছিয়ে গেছে। সো এইটা আবার রিব্র্যান্ডিং করতে অনেক সময় লাগবে, এবং সোসাইটিকে এটা একসেপ্ট করে নিতেও সময় লাগবে যে আমাদের দেশে এসে কেউ ড্রিঙ্ক করতেছে বা কেউ ধরো ওপেনলি ঘোরাঘুরি করতেছে, এটা মানুষজন এসে একসেপ্ট করতে টাইম লাগে। তো এইটাই আর কি, বুঝছো? আমাদের তো দুটা সবচেয়ে সুন্দর জায়গা, একটা কক্সবাজার, একটা সুন্দরবন। সুন্দরবন হচ্ছে তোমার ইন্ডিয়াতেও আছে, তো যে সুন্দরবন দেখতে চাই ও ভাববে আমি ইন্ডিয়ার দেশ যেয়ে দেখে, বুঝছো না? সো এইখানে আমরা একটু ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে আসছি, যে ইন টার্মস অফ কালচার বা আমরা ওটা তৈরি করতে পারিনি আনফর্চুনেটলি, এটা আমাদের দেশে আমরা। বাট আদার মুসলিম ইকোনমিজ লাইক মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তো বালিতে তো মানুষজন যাচ্ছে, দে আর হ্যাভিং ফান, রাইট? সো অ্যান্ড অলসো মালদ্বীপস, সো এইটা আমি বলবো না রিলিজিয়াস, মোস্টলি কালচারাল ইস্যুতে আমরা পারিনি, এটা আমরা ওপেন হতে পারিনি টু দ্য টুরিস্ট। রেদার টুরিস্টরা আসলে আমাদের লোকজন এখানে ডিস্টার্ব করে। সো দ্যাটস ইট। বাট মানুষজন তো ভাই এত খরচ করে আসবে, একটা ইউরোপিয়ান বা আমেরিকান অথবা সামওয়ান ফ্রম মিডল ইস্ট আসবে, ওকে এখানে ডিস্টার্ব হতে আসবে? যে মানুষজন ওর ওয়াইফকে নিয়ে আসছে, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে, সবাই তাকায় আসছে, সো ডাজন্ট মেক সেন্স, রাইট? সো আই গেস এটা একটু লং শট আর কি, আমার মনে হয় দুজনে একটু লং শট, অনেক বড় কালচারাল শিফট লাগবে, এটা খুব তাড়াতাড়ি হবে না, বুঝছো? স্যার পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপর ম্যাক্রো ইকোনমিকের ইম্প্যাক্টটা যদি একটু বলতেন স্যার। তো অনেক ভাইয়া, বেসিক্যালি ধরো পুরোটাই কানেক্টেড। আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট কি, আসলে তুমি কোম্পানিতে ইনভেস্ট করো না, তো প্রত্যেকটা কোম্পানি তো আসলে একটা না একটা ব্যবসা করে, ব্যবসাটা তো আসলে ইভেন্চুয়ালি ম্যাক্রো ইকোনমি দিয়েই রিলেটেড। মানে ইনফ্লেশন যদি বেড়ে যায়, তোমার কোম্পানি হচ্ছে সাবান বিক্রি করে, ম্যারিকো, ম্যারিকোতে ইনভেস্ট করছো, সাবান বিক্রি করে, সরি তেল বিক্রি করে ম্যারিকো। এখন তুমি তেলের দাম বেড়ে গেলে মানুষ তেল একটু কম কিনবে না? ধরো তেলের দাম আগে ছিল 100 টাকা, ধরো এরকম একটা লেটসে 200 গ্রাম তেলের দাম 100 টাকা ছিল, এটা এখন 200 টাকা হয়ে গেছে, মানুষ তেলটা কমায় কিনবে না? সো ব্যবসার উপর ইম্প্যাক্ট পড়বে, তার মানে ওর আর্নিংস কমবে, রেভিনিউ কমবে। আরো ধরো আর এক্সাম্পল, ধরো ও ইম্পোর্ট করে নিয়ে আসে, যে তেল বানায়, ও তো নারকেল তেল বানায়, নারকেল তেলের যে র মেটেরিয়াল ওটা তো বাংলাদেশে হয় না, ওটাকে কোপরা বলে, কোপরা, যে নারকেলের যে বেসিক্যালি যেটা থেকে তেলটা হয় ওটাকে কোপরা বলে। ওই কোপরাটাও তো ওর আনতে হয় শ্রীলঙ্কা থেকে অথবা মালদ্বীপ থেকে, শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয়, বাংলাদেশে তো নারকেলও তো হয়। তো ওই ইম্পোর্ট কস্টটা বেড়ে যাবে না, ওর তো প্রফিটেবিলিটি কমবে। সো প্রত্যেকটা ব্যবসায়ী আসলে ব্যবসাটাই তো ইভেন্চুয়ালি এক্সটার্নাল এনভায়রনমেন্ট দ্বারাই ইম্প্যাক্টেড হয়। ধরো তুমি বার্জার পেইন্টস, তো বার্জার পেইন্টস রং বিক্রি করে, তো ইকোনমির অবস্থা খারাপ হলে মানুষজন ভাবলো ভাই এই বছর রং করবো, নেক্সট ইয়ার রং করবো, দেশের অবস্থা হাতে টাকা পয়সা নেই, তো রঙের সেল কমে যাবে। খুব সিম্পল না? তো তুমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তুমি ব্যবসাতে ইনভেস্ট করো, ব্যবসা মানেই তো ম্যাক্রো দ্বারা ইম্প্যাক্টেড। বা যে বাজারে প্রথম রঙের সেল কমে যায়, দ্বিতীয়ত রং তৈরি করতে হচ্ছে র ম্যাটেরিয়াল লাগে, ওটা তেল লাগে বেসিক্যালি, রং তৈরি করে যে কেমিক্যাল লাগে বেসিক্যালি দিস আর অল অয়েল এক্সট্রাক্টস। অয়েলের দাম বাড়লে অয়েল এক্সট্রাক্টের দামও বাড়বে, কেমিক্যালস এর দামও বাড়বে। সো এইভাবেই আর কি সবকিছু কানেক্টেড, সবকিছু কানেক্টেড। ব্যাংক, তুমি ধরো ব্যাংকে ইনভেস্ট করছো, ইন্টারেস্ট রেট যদি বাড়ে, ব্যাংকের জন্য তো আসলে নেগেটিভ। ব্যাংক তো মানে ধরো লেন্ডিং রেট ক্যাপ যেরকম ছিল, ব্যাংকের জন্য নেগেটিভ ছিল, তো ইন্টারেস্ট রেট বাড়াটাও ব্যাংকের জন্য চ্যালেঞ্জ, কারণ ও তো আবার লোন দিতে হবে হায়ার রেটে, মানুষ লোন নিতে চাবে না এত হাই রেটে, আবার ডিপোজিট হান করা লাগবে হাই রেটে, তো কম্পিটিশন মানে অনেক ঝামেলা হয়। সো every economic aspect eventually impacts businesses, that impacts your portfolio management as a professional to impact. So these are all like connected in a sense. These are like six extremely connected, শুধু connected, loosely connected না, ধরো strongly connected। এরপর আমরা তো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি না, মোটামুটি সব ব্যবসায়ী র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করা লাগে। থিঙ্ক অ্যাবাউট যারা বিস্কিট বানায়, অলিম্পিক,
ওর চিনিও ইম্পোর্ট করা লাগে, গমও ইম্পোর্ট করা লাগে। তাহলে ইম্পোর্ট কস্ট বেড়ে গেলে তো বীজটির প্রোডাক্ট প্রাইস বাড়াইতে হবে, প্রোডাক্ট প্রাইস বাড়াইতে হলে প্রোডাক্টের সেল কমে যাবে, প্রফিটেবিলিটি কমবে। সো এভরিথিং ইজ কানেক্টেড। আরো বলো, এনি আদার কোয়েশ্চেন? We have 5 more minutes. If you have any question, then I think you can answer. If not, তাহলে আমরা যেটা করতে পারি, we can from my end I think I can end it here. It was really nice, particularly I didn't expect যে এত পার্টিসিপেশন হবে। তোমরা অনেকেই অনেক কোশ্চেন করছো, অনেক opinion দিছো, really appreciating everyone. I really appreciate your participation. And I hope that I have basically আমার এখানে মেসেজটা, আমার উদ্দেশ্য ছিল একটা গল্পের মতো করে একটা ফ্র্যাঙ্ক ডিসকাশন করে বিগার পিকচারটা বোঝানো, এন্ড এবং এটা অ্যাজ আ বিজনেস গ্র্যাজুয়েট আমরা আমাদের প্রফেশনাল লাইফে কিভাবে কাজে লাগাতে পারি, এন্ড হাউ টু লুক অ্যাট থিংস। হ্যাঁ, দেখো আমরা সবাই এখানে বিজনেস গ্র্যাজুয়েটস অথবা উই অল আর এডুকেটেড পিপল, সো আমরা we have to look things differently from someone who is not as educated as us, and it's our duty to teach them also, not to look upon them. নিচু করে দেখার কিছু নাই, মানুষজন রিমোর শেয়ার করতেছে না বুঝে করতেছে, আউট অফ ফ্রাস্ট্রেশন করতেছে, নিচু করে দেখার কিছু নাই। ওদেরকে এডুকেট করা এটা আমাদের দায়িত্ব, যাতে সমাজে we can definitely that's the duty of an educated society. People will teach each other. So যখন কোভিড হয়েছে তখন মানুষ অনেক রিমোর সরাইছে না, যে এটা খেলে ভালো হয়ে যাবে, এটা খেলে ভালো হয়ে যাবে, তখন ডক্টররা, যারা রিয়েল ডক্টররা আসছে না, টু টিচ পিপল যে না এটা করলে আসলে হবে না, রেদার আপনি এটা করেন। সো অ্যাজ বিজনেস গ্র্যাজুয়েটস বা অ্যাজ স্টুডেন্টস অফ ইকোনমিক্স এন্ড বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, উই হ্যাভ টু টিচ পিপল যে দেখেন ভাই আপনি বেশি প্যানিক করতেছেন, রাইট? এটা এইভাবে না। There are some good sides, there are some bad sides, but also we have some good sides. So ওইভাবে আর কি মানুষজনকে টিচ করা, that is our responsibility as educated people. And also we have to keep learning, keep looking at things with a mind of curiosity. It's always good to have a curious mind. It's always good to ask questions, and it's always good to read. And also, it's even better to talk to people who know. It's always good to talk to people who you think knows about things. So go to your seniors, go to your কি বলা যায় অ্যালুমনাই, যারা কিনা কাজ করতেছে বিভিন্ন জায়গায়, ভালো ভালো পজিশনে, তাদের সাথে কথা বলো, নেটওয়ার্কিং করো, শিখো এবং রিলেশনশিপ বিল্ড করো। দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। দ্যাটস ইট ফ্রম মি। I hope it has been a value adding session for you, and just if you want, you can reach out to me. Like আমি লিঙ্কডইনে I'm quite active. সাকিব চৌধুরী আমার পরিচয় তো দিয়ে দিচ্ছে, সাকিব চৌধুরী লিখে সার্চ দিলে I guess লিঙ্কডইনে পেয়ে যাবেন hopefully. So I'm quite active in LinkedIn, and also we can get connected in any other way if possible. So let's stay connected, and let's keep learning. Let's keep teaching also in every possible way. That's it. Thank you so much. Thank you so much. That's all. Saqib sir, I would I would request you to stay for a while. I would give Yasin sir the floor right now for 2-3 minutes. Hello, am I audible? Yes sir, you are. Okay, sorry. So I am checking at the participants. Right now we are 50 present here. We started the session with 85. এবং 1 ঘন্টা পরে আমি রোহানের সাথে ইন্টারঅ্যাক্ট করছিলাম at that time, and we were checking যে তখন participants ছিল 73.
সো সেশনটা এতই ইন্টারঅ্যাক্টিভ এবং এতই ইজি হয়েছে, যে and এতটাই এঙ্গেজিং ছিল যে স্টিল রাইট আফটার 2 আওয়ার্স আমরা এখনো 50 জন আছি, and probably we're still interested to listen more from Shakib Bhai. Personally, I like him very much. He's knowledgeable, and most importantly যে জিনিসটার জন্য আমি তাকে admire করি সেটা হচ্ছে he's very humble. He is very humble person. মানে whenever I call him or talk to him, he responds back with humbleness, and এই জিনিসটা কিন্তু very important. I mean, you can be মানে the best talented person or XYZ, but whenever you talk, you're being very humble to anyone or everyone. That is very important. আর হচ্ছে ম্যাক্রো জিনিসটাকে এত সহজে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং প্রতিটা জিনিসই একই সূত্রে যত সুন্দর করে গাঁথা ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। স্পেশালি লাস্টের দিকে যখন বোঝাচ্ছিলেন যে ওয়াই ইন্টারেস্ট রেট ইজ লিঙ্কড টু দ্য ডিক্লাইন ইন ফরেক্স রিজার্ভ, পুরোটা বিষয় আসলে খুব সহজ লেগেছে, এবং পার্টিসিপেন্ট সবাই খুব পার্টিসিপেট করেছে, যেটা আমি আসলে দেখেছি, আই হ্যাভ বিন উইটনেসিং। সো nothing extra or nothing more that I can tell. সাকিব ভাই, থ্যাংক ইউ। আরেকটা আমি ইনফো শেয়ার করি। এই জিনিসটা আমি সাকিব ভাই লিঙ্কডইন চেক করে পেয়েছি যে he himself has been engaged with these sort of business case competitions since 2016. So আপনাদের ব্র্যাক বলছি, আপনাদের বিইউপির ফাইন্যান্স সোসাইটির ক্যাপিটালাইজার্স বলেন, বা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওদের হয় অপটিমিটি বা ব্লু প্রিন্ট, অথবা সিএফএ সোসাইটি বাংলাদেশের যে বিজনেস রিসার্চ কেস কম্পিটিশন গুলো হয়, সেখানে সাকিব ভাই কিন্তু 2016 থেকে এঙ্গেজ। সো দিস সর্ট অফ initiatives যেটা আমরা দেখছি অ্যাফিনিটিতে, this is not new for him, and he has been an enthusiastic person in these sort of initiatives. So সব মিলিয়ে আসলে থ্যাঙ্কস ওভাবে দিচ্ছি না, কারণ থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাচ্ছি না, বাট উই আর রিয়েলি গ্রেটফুল to our respected facilitator. Most welcome back. It's my pleasure. Thank Actually, you. my pleasure. Thank I you. also learn a lot. যেটা আমি আপনাকে বলছিলাম যে আমরা তো at least as professionals, at least that we should do. আমরা তো অনেক কিছুই হয়তো করতে পারি না। রাইট, কিন্তু এটা সম্ভব, এটা করা সম্ভব। হ্যাঁ, এটা করা সম্ভব, এবং পুরো ম্যাক্রোর একটা ফ্লেভার দেওয়া দরকার ছিল। আই থিংক 2 আওয়ার্স এ সবাই একটা ভাইব পেয়েছেন। and round 2 question, I think tonight or tomorrow night you're gonna get at your respective email addresses. So then you connect this discussion with the questions and its theme, and try to do your best. Thank you. Rohan, over to you. Thank you, Yasin sir. Thank you to Sakib sir as well. The workshop was very informative. It was very inspiring. আমরা macroeconomics এর উপর একটা retrospective view এর পাশাপাশি আমরা বুঝতে পারলাম why as a generation the frustration we have or the pessimistic view that we have over our country's development কিছুটা হলেও unjustified. So thank you very much, sir, for your valuable time. Thanks to the participants for joining with us, for staying, and best of luck for the second round. You will get the email very soon, probably by tonight. So thank you, everyone. And Sakib sir, I'm Rohan, the president of BP Accounting Forum. Thank you so much for such an informative and insightful session, sir. আমি নিজেই পুরাটা টাইম আমি আপনার কথা শুনেছি, and I was able to connect those dots as well. Thanks to you, you made it seem very easy. মানে পুরাটা যেভাবে আপনি এক্সপ্লেইন করেছেন, মানে it became very easy for us. ইকোনমিক্স বা ম্যাক্রো ইকোনমিক্স কে জেনারেলি সবাই অনেক একটা হার্ড একটা টপিক বলে থাকে, বাট আজকে আপনি যেভাবে বললেন মোটেও মনে হচ্ছিল না যে এটা মানে অতটাও হার্ড বা অতটাও টাফ, যেভাবে আপনি সব এলিমেন্টস গুলাকে লিঙ্ক করে দিয়েছেন। So thank you so much for your time, sir, and I would request you to come to the grand finale of Affinity 2023.
if you have time. That'd be a Uh, pleasure. uh, so thank you so much. We will send you a formal invitation soon, sir. But আমি just in advance আপনাকে বলে রাখছি. So thank you again so much, sir, for accepting our invitation, and we look forward to hearing more from you at somewhere else. Sure. My pleasure, man. Thank you so much. Thank you. With this, we conclude the workshop for the second round of Acfinity 2023. Hope you all had a great session, and best of luck for round 2 and grand finale. So you may leave. Thank you so much.